আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি নূরজাহানের সংসার। লিখেছেন শ্রীময়ী প্রজ্ঞা মঞ্জুরি। নিশীথে রাত, আশেপাশে স্বল্প বিস্তার পোকামাকড় আওয়াজ পাওয়া যাচ্ছে। নিস্তব্ধ পরিবেশ, অদ্ভুত চাপা কৌতূহল আর কিছু অজানা রহস্যের জটলা বাতাসে ভারী হয়ে উঠেছে। আজ হয়তো দুজন মানব মানবীর অস্থির চিত্তের শান্তি মিলবে একে অপরের সান্নিধ্য পেয়ে। হয়তো তারা আবার নতুন করে ভালোবাসবে। হয়তো কিছু অনাকাঙ্ক্ষিত সত্য আসবে সকলের সামনে। কারো প্রতি বিশ্বাস, ভরসা এক পলেই ভাঙবে কাচের ন্যায়, গুঁড়িয়ে ক্ষতবিক্ষত করবে অপ্রবাসী মানুষটিকে। আজ রাতটা প্রণয়ের সুরে ভাসবে, আবার হৃদয় ভাঙার আর্তনাদে ডুকরে যাবে। তবে রাত পেরিয়ে ভোরের আলো যেমন সত্য, তেমনি তিক্ত সত্যটুকু গ্রহণ করতে পারলে আগামী দিনগুলো যে অভিশাপ মুক্ত হবে এটাও চরম সত্যি। কারো গুনগুনিয়ে কান্নার আওয়াজ কানে আসতেই চোখ পিটপিট করে তাকালো নূর। নিজের হাতটাও ভিজে ভিজে ঠেকলো তার কাছে। আস্তে করে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই লাইটের মৃদু আলোতে এক অস্পষ্ট অবয়ব নজর এলো নূরের। চেনা স্পর্শ, চেনা শরীরের ঘ্রাণ। নূরের মস্তিষ্ক সজাগ হয়ে বলে উঠল, এটা অর্ণব। পর মুহূর্তেই মনে হলো অর্ণব কী করে তার ঠিকানা পাবে। যোগাযোগের সব পথ সে নিজে বন্ধ করে দিয়েছে। নূর ঘাড়টা উঁচু করে পাশের মানুষটার মুখশ্রী দর্শনের চেষ্টা করলো। নিজের হাতটা ছুটে নিয়ে মুচড়ামুচড়ি করতে লাগলো। কি আপনি? আমার হাতটা ছাড়ুন! বিরক্ত কণ্ঠে বলে উঠল নূর। সামনের মানুষটা মুখ তুলে তাকাতেই ক্রোধান্বিত অর্ণবের মুখটা দেখল নূর। তার বাঁ হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে অঝরে কাঁদছে অর্ণব। একটু পরপর চুমু খাচ্ছে নূরের হাতে। আপনি হাত ছাড়ুন আমার! আমার হাত ধরছেন কেন? প্রতারকের হাত ধরতে আপনার রুচিতে লাগছে না? মনে সব ক্রোধ, অভিমান ঢেলে দিয়ে নূর বলে ওঠে, আমি আপনার সংসার ছেড়ে দিয়ে এসেছি। তাও কেন এসেছেন? ডিভোর্স চাই আপনার? পার্মানেন্ট মুক্তি খুঁজতে এসেছেন? ওটাও পেয়ে যাবেন। অর্ণব নূরের কথায় চমকে ওঠে, অস্পষ্ট সুরে বলে ওঠে, নূর? নূরজাহান? অর্ণবের কণ্ঠে কিছু ছিল, হয়তো অনুশোচনা, নয়তো হারিয়ে ফেলার ভয়। জানা নেই নূরের, তবে এই কণ্ঠ নূরের কাছে অচেনা ঠেকল। সে ডান হাতের খাটের পাশে টেবিলে ল্যাম্পটা জ্বালিয়ে চোখ ফেলল অর্ণবের দিকে। এলোমেলো চুল, চোখ মুখে একদিনই শুকিয়ে গেছে অর্ণবের। চোখের নিচে কালি জমেছে কয়েক ঘন্টার ব্যবধানে। এমন এলোমেলো অর্ণবকে নূর তো ফেলে আসেনি। অর্ণব? নূরের ডাকে চোখ মেলে তাকালো অর্ণব। চোখ দুটো লাল হয়ে আছে তার। নূরের বুকটা তীর তীর করে কাঁপতে লাগলো। হৃৎপিণ্ডটা যেন কেউ খামচে ধরেছে নূরের। এমন ভাঙ্গাচোরা অর্ণবকে দেখে ভীষণ কান্না পাচ্ছে নূরের। আপনার কি হয়েছে? এই কি অবস্থা করেছেন নিজের? নূরের কথার উত্তর হিসেবে নূরকে জাপটে ধরে নিজের সাথে মিলিয়ে নেয় অর্ণব। নূর অবাক হয় অর্ণবের আচরণে। 5 মাসে দম্পতি জীবনে এমন ডেসপারেট হয়ে অর্ণব কখনোই নূরকে জড়িয়ে নেয়নি। এতটা গভীরভাবে সে নূরকে আঁকড়ে ধরেছে যেন বহু প্রতিক্ষণের পর সে মূল্যবান কিছু পেয়েছে। নূর নিজের ডান হাতটা অর্ণবের পিঠের ওপর রাখে আস্তে আস্তে জিজ্ঞেস করে, আমায় বলুন অর্ণব, কাঁদছেন কেন? আমার ভুল হয়ে গেছে নূর। আমি অনেক বড় অপরাধ করেছি, পাপ করেছি আমি। তোমায় কষ্ট দিয়ে ভুল করেছি আমি নূর। কেন চলে গেলে আমায় ছেড়ে? পাগলের মতো খুঁজেছি তোমাকে, সকাল পর্যন্ত অপেক্ষা করতে। আমি আসলে না হয় আমার প্রশ্ন করতে, একটা থাপ্পড় মারতে। কেন ফেলে চলে গেলে এভাবে? বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে নূরজাহান। আমায় ক্ষমা করো, রেহাই দাও এই দহন দহন থেকে আমাকে। আমি জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছি। আমায় বাঁচাও নূরজাহান, আমি বাঁচতে চাই, প্লিজ আমায় বাঁচাও প্লিজ। অর্ণবের কথায় নূর হাসে, চোখ ভর্তি জল নিয়ে মুখে হাসি ফোটে নূরের। অর্ণব তার স্বামী, যত সে অভিমান করুক এই মানুষটাকে ছেড়ে সে ভালো থাকতে পারবে না। অর্ণবের উপস্থিতি, তার ছোঁয়া, তার কথা বলা সব নূরের একমাত্র মানসিক শান্তির কারণ। সে ভালোবাসে অর্ণবকে, ভীষণ ভালোবাসে। কিন্তু অভিমানী মেঘদের আড়ালে ভালোবাসার চারটা লুকিয়েছিল। অর্ণবের ভালোবাসা ঝড়ো হাওয়ায় সে মেঘে উড়িয়ে দিয়ে দূরে নিয়ে ফেলেছে। নূর একটু অভিমানী কণ্ঠ বলে, আপনি তো বলেছিলেন চলে আসতে, দুটো অপশনের মধ্যে যে কোনো একটা বেছে নিতে বলে চলে গিয়েছিলেন। আমি মা হয়ে কি করে বাচ্চাদের ফেলে দিই বলুন? আমার রাগের মাথায় বলা কথাটা শুনলা, কিন্তু একবারও কারণটা জিজ্ঞেস করলো না নূরজাহান। এমন পাশানি তো তুমি নও নূরজাহান। আমায় একটু ভালোবাসো না তুমি? অর্ণবের কথায় নূর এবার একটু জোরে হেসে উঠল। অর্ণব আবার নূরকে ছেড়ে নিজের জায়গায় এসে বসল।
আপনাকে আমি ভালোবাসি না একথা আপনি বলতে পারলেন অর্ণব? আপনাকে ভালো না বাসলে আর কাকে ভালোবাসবো আমি? আপনার ৩ সন্তানের জননী আমি। আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষের অস্তিত্ব মন বা মস্তিষ্কে আমি নেই। আপনি প্রথম, আপনিই শেষ। এর আগে পরে কিচ্ছু নেই আমার জীবনে। আমার রবের ন্যায় কসম করে বলছি। নূরের কথায় উত্তর করল না কোনো কিছু অর্ণব। এক ধ্যানে তাকিয়ে আছে তার ব্যক্তিগত নারী দিকে, যে অভিমানে পাল্লা ভারী করে তাকে ফেলে এসেছিল। আপনি কি আবার আমায় অ্যাবর্শন করাতে বলবেন? ভীত দৃষ্টিতে অর্ণবের দিকে চেয়ে বলে উঠল নূর। যদি বলি হ্যাঁ, তাহলে এবার তো অন্তত খুঁজে পেয়েছেন। পরের বার আমি বা আমার অস্তিত্ব পুরোটাই আপনার জীবন থেকে মুছে দিয়ে চলে যাব। আমার অনুপস্থিতিতে আমার পীড়ায় প্রতি মুহূর্তে আপনি নিজের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করবেন। কিন্তু আমি নূরজাহান বিনতে সরোয়ার আপনার ছায়াটাও মারাবো না। নূরের এমন কঠোর কথায় বাকরুদ্ধ হয়ে পড়ল অর্ণব। সে নূরের সাথে একটু খুনসুটি করতে চেয়েছিল কেবল, কিন্তু নূর তা সত্যি ভেবে নিয়েছে। একটু আগে নরম কণ্ঠের অধিকারিণী নারী, তার স্ত্রী এখন পুরোদমে মা হয়ে উঠেছে। নিজের সন্তানকে রক্ষার্থে যে কোনো কিছু মায়ের ত্যাগ করার সামর্থ্য রয়েছে এই নারীর। তুমি আমায় আবার ভুল বুঝছো নূরজাহান। আমাদের সন্তানের ক্ষতি আমি চাই না। সেদিন আমি দিকবিক শূন্য হয়ে পড়েছিলাম। ক্রোধের মাত্রা এত বেশি হয়ে গিয়েছিল যে দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার খুশিটা মাটি চাপা পড়ে গিয়েছিল। আমার শুধু তোমার আর আমার সন্তানদের চাই, আর কিছু চাই না নূরজাহান, কিচ্ছু না। আপনি আমার লোকেশন জানলেন কি করে? তোমার সিম ট্র্যাক করেছি। এরপর তোমার ফুপ্পি ও আমাকে কল করে জানালো তুমি এখানে আছো। এত কিছু করে ফেলেছেন? আত পাগল করে রেখে এসেছো আর বলছো এত কিছু করে ফেলেছেন? আমার ইচ্ছা ছিল তোমাকে খুঁজে পেলে একটা শাস্তি দেওয়া। কি শাস্তি? তুমি বলো, তোমার কেমন শাস্তি প্রাপ্য? শাস্তি তো আপনার প্রাপ্য। আপনি আমায় ভুল বুঝেছেন, অপমান করেছেন, আবার আমাকে শাস্তি দিতে চাচ্ছেন। বড্ড না ইনসাফি হয়ে যাবে। কিন্তু তোমায় তো শাস্তি না দিলে যে নিজের সাথে না ইনসাফি হয়ে যাবে নূরজাহান। আমি যে বড্ড স্বার্থপর। নূর অবাক দৃষ্টিতে তাকিয়ে রয় অর্ণবের দিকে। আপনার শাস্তিটা কি সেটা বলো নাকি? অর্ণব কথা বলে না, সন্নিহিত বাড়ালো নূরের সাথে। তৎক্ষণাৎ নূরের ওষ্ঠপুটে নিজের ঠোঁটের আয়ত্তে করে নিল। নূর ধপ করে নিজের আঁখিচোড়া বন্ধ করে নেয়। দুহাতে অর্ণবের কাঠটা জড়িয়ে ধরে ঘনিষ্ঠতা বাড়ায় নূর। অর্ণব নূরের পিঠ আঁকড়ে ধরে আরও কাছে টেনে নেয়। বহুল প্রতিক্ষণের মিলনে দুইজন বেপরা হয়ে ওঠে। নূর আটকায় না অর্ণবকে, এটা তো হওয়ারই ছিল। সেদিন অমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে তাদের এমন নৈক্য সে রাতেই ঘটত। কিছুক্ষণ বাদে অর্ণব নূরের ওষ্ঠ ছেড়ে দেয়। নিজের কপালটা নূরের কপালের সাথে মিশিয়ে ঘন ঘন শ্বাস নেয় দুইজনে। নূরের গাল লজ্জায় লাল হয়ে আছে। অর্ণব ৭-৫ নাম ভেবে নূরের চুলে ভাজে নিজে হাত গলিয়ে আবারও নূরের ওষ্ঠ ভাজে নিজের ওষ্ঠ ডোবায়। এই আক্রমণটা নূরের কাছে অনাকাঙ্ক্ষিত ছিল। নূর কিঞ্চিত কেঁপে ওঠে। নিজের অবস্থা টের পেয়ে আবারও জড়িয়ে নেয় অর্ণবকে। এক হাতে খামচে ধরে অর্ণবের ঘাড়ের কাছে চুল। নূরের লাই পেয়ে অর্ণব আরও গভীরভাবে নূরকে নিজের সাথে জড়িয়ে নেয়। অপ্রতিরোধ গতিতে শাসন চালাতে থাকে নূরের ঠোঁটের ভাঁজে। আস্তে আস্তে নূরের ঠোঁটের জোড়া ছেড়ে গলায় মুখ ডোবায় অর্ণব। সিঁড়ি দ্বারা বেরিয়ে শীতল স্রোত নামে নূরের শরীরে। নূরের গলায় ভাজে কয়েকটা ছোট ছোট চুমু খেয়ে গলা ভাজে মুখ ডুবিয়ে দিল অর্ণব। এদিকে নূর লজ্জায় লাল নীল অবস্থা। বিয়ের ৫ মাসে অর্ণবকে সে ঘনিষ্ঠভাবে যতবার পেয়েছে এমন অনুভূতি তার মাঝে মাঝেই হুমড়ি খেয়ে ধরা দিয়েছে। একটু পরে অর্ণব নূরের থেকে কিছুটা সরে আসে। নূর তখন মাথা নিচু করে ঠোঁটজোড়া কামড়ে হাসছে। নূরজাহান। অর্ণবের ডাকে উত্তর দিল না নূর। আমার প্রশ্ন করবে না কেন আমি সেদিন তোমায় অমন কঠোর শর্ত দিয়েছিলাম? নূর এবার মাথা তুলে তাকালো, উপর নিচে মাথা নাড়ালো, অর্থাৎ সে জানতে চায়। নীরবতা ভেঙে বলে উঠল, কেন? অর্ণব একটা দীর্ঘশ্বাস নেয়। নূরকে এক হাতে জড়িয়ে নিয়ে নূরের মাথায় হাত বলে দিতে থাকে। তারপর নূরের মাথাটা নিচে কাঁধে রাখে। অর্ণব হালকা ঠোঁট ছোঁয়ালো নূরের মাথায়। তোমার মা আমাকে বলেছিল তুমি বন্ধা। অর্ণবের কথায় যেন নূর ভাষা হারিয়ে ফেলেছে। সে বন্ধা? তার মা এমন কথা বলেছে অর্ণবকে? তোমার বিয়ে করার পিছনে এটা আমার দ্বিতীয় কারণ ছিল নূরজাহান। প্রথমটা অন্য একদিন বলবো। সেদিন তোমার প্রেগনেন্সির খবরটা আমি ভেবেছিলাম তুমি আমায় ইচ্ছা করে ঠকিয়ে বিয়ে করেছো। আমার মনে হচ্ছিল তুমি আমার প্রতারণা করেছো। তুমি তোমার পরিবার মিলে আমায় মিথ্যা বলে বিয়ে করেছো।
নূর মূর্তির ন্যায় বসে আছে। এই মুহূর্তে কোনো অনুভূতি কাজ করছে না তার মধ্যে। রাহেলা তার সাথে এমন প্রতারণা করবে তা নূর ঘুণ অক্ষরেও টের পায়নি। 12টা বছর যেই নারীকে মায়ের মতো সম্মান শ্রদ্ধা করলো, ভালোবাসলো, সে কিনা এমন একটা বিশ্রী ষড়যন্ত্র করে বসলো। নূরের এখন কান্না পাচ্ছে। মা নামক শব্দটা তার জীবনে অভিশাপ। গর্ভধারিণী মা নিজের স্বার্থে 6 বছরের নূরকে ফেলে গেল। আর পালনকারী মা কোনো এক অজানা কারণে নূরের বৈবাহিক জীবনটা বিষিয়ে তোলার জন্য জঘন্য পরিকল্পনায় মত্ত হলো। নূর হাউমাউ করে কেঁদে উঠল। অর্ণবকে জড়িয়ে ধরে অজয় কাঁদতে লাগলো মেয়েটা। একটা নির্ভরযোগ্য কান্নার স্থান পেয়ে যেন বাচ্চা হয়ে উঠল নূর। প্রিয় জিনিস হারিয়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার বেদনা একটা বাচ্চায় যেভাবে কান্না করে, নূরও ঠিক সেইভাবে কান্না করতে লাগলো। এক পর্যায়ে নূরের শ্বাস আটকে যাওয়ার উপক্রম হলো। অর্ণব নূরের পিঠে ডলতে শুরু করলো। নূরকে স্বাভাবিক হতে বলল। এই মুহূর্তে এভাবে কান্না করলে বাচ্চাদের ক্ষতি হতে পারে। অর্ণব খাটের পাশে টেবিল থেকে পানি বোতলটা এনে নূরের সামনে দিল। নূর অপ্রকৃত স্থির মতো পানি পান করে নুয়ে পড়ল অর্ণবের কাঁধে। এমন সময় দরজায় কড়া নাড়ল মারজানা। অর্ণব নূরের পিঠের পিছনে একটা বালিশ দিয়ে আরাম করে বসিয়ে দিল। তারপর দরজা খুলল। মারজানা খাতুন ঘরে প্রবেশ করতেই নূরের কাছে গেলেন। নূর তার চোখ বন্ধ করে আশা হয়ে বসা। নূর? মারজানা কণ্ঠ পেয়ে চোখ তুলে তাকালো নূর। আমি সব জানি রে মা। অর্ণব আমায় তুই অজ্ঞান থাকা অবস্থায় সব বলেছে। তবে রাহেলা ভাবিকে নিয়ে আমি ভাইজানের চিঠিটা পড়ে সন্ধিয়ান হই। আমি ভেবেছিলাম ভাইজান মারা যাওয়ার পর হয়তো সে তোকে অত্যাচার করেছে। তখন তো আর জানতাম না যে এমন একটা নোংরা ষড়যন্ত্র করেছে ওই মহিলা। কিন্তু তুই চিন্তা করিস না মা, কাল আমরা সবাই ঢাকা যাব। রাহেলাকে তার সব কর্তৃকর্মের জবাব দিতে হবে। বাবা তোমার চিঠিতে কি লিখেছেন ফুপ্পি? তুই দেখবি। মার্জানার প্রশ্নে উত্তরে হ্যাঁ মাথা নাড়ালো নূর। শাড়ির আঁচলের আড়াল থেকে চিঠিটা নূরের হাতে দেন মার্জানা। নূর কাপা হাতে চিঠিটা খুলে নেয়, খুলে পড়তে শুরু করে। স্নেহের মার্জানা, আমার প্রতি শুভেচ্ছা নিস। আশা করি স্বামী সন্তান নিয়ে তুই ভীষণ ভালো আছিস। কত বছর হয়ে গেল তোর সাথে দেখা হয় না। সম্ভবত যেদিন বরিশাল থেকে সব কিছু গুটিয়ে ঢাকা চলে এলাম, সেদিন তোর সাথে শেষবারের মতো দেখা হলো। আমার মা গত হলেন তার 6 বছর পরেই। গ্রামের সাথে সেই যে সব কিছু চুকিয়ে গেলাম, ওই মুখ আর হইনি। তবে তোর চাচাতো ভাই রফিকের সাথে আমার সেদিন দেখা হয়েছিল। বলল ঢাকা কোনো বিশেষ কাজে এসেছিল। ওই থেকে তোর নাম্বারটা রেখেছিলাম। এই চিঠিটা যখন তুই হাতে পাবি তখন হয়তো আমি আর নেই, কারণ আমি বেঁচে থাকাকালীন এই চিঠিটা তোর হাতে পড়ার সম্ভাবনা কম। আমার মেয়েটাকে দিয়ে তোকে চিঠিটা পাঠালাম। ও নিজেই গেছে তোর কাছে নাকি তোর ঠিকানায় পাঠিয়েছে? এবার আসল কথায় আসি, আমার জীবনে কোনো কিছু তোর অজানা নয়। আমার সাবিলের সাথে বিয়ে হওয়া, আমার মেয়ে নূরজাহান, আমাদের ডিভোর্স, এরপর দ্বিতীয় বিয়ে রাহেলাকে বিয়ে করা, সব তোর জানা। রাহেলা আমার বিয়ের 1 বছরের মধ্যেই ফাহিমের জন্ম। রাহেলা নূরকে কখনো অত্যাচার করেনি, আমার সামনে করেনি কখনো। নূরের মুখে কখনো রাহেলাকে নিয়ে কোনো অভিযোগ শুনিনি। রাহেলা নূরকে নিজের মেয়ের মতো ভালোবাসত, এমনটা জানতাম আমি। তবে আমার এই ধারণা গত 12 বছরের সংসারটাই সবই যে মিথ্যা ছিল তা আমি একটু আগেই জানতে পারি। আজ কার সাথে রাহেলা ফোনে কথোপকথন আমি একদম কাছ থেকে শুনেছি। সে কথাগুলোকে আমাকে একদম ভেঙে দিল। উপাসের ব্যক্তিটা কে ছিল আমার জানা নেই, তবে রাহেলার সাথে তাকে বলেছিল সে শুধু নিজের কলঙ্ক ঢাকতে আমাকে বিয়ে করেছিল। আর নূরকে নাকি সে পছন্দ করে না, ঘৃণা করে। আমার নূর নাকি তার জন্য সতীনের ফেলে যাওয়া কাটা। আর ভয়ঙ্কর বিষয় কি জানিস? আমার ফাহিম আমার সন্তান নয়। যাকে আমি 11টা বছর নিজের সন্তান ভেবে লালন পালন করলাম, সে আমার সন্তান নয়। সে হয়তো রাহেলা আর অন্য কারো অবৈধ বা বৈধতার ফল হবে। আমার মনে হচ্ছে আমি খুব শীঘ্রই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব। কিন্তু আমার নূর, আমি চলে যাওয়ার পর ও একদম এতিম হয়ে যাবে। জানি না রাহেলা ওর সাথে ঠিক কী করবে, তবে ভালো কিছু যে করবে না তা আমি নিশ্চিত। আমার ওই মেয়েটা যে এতিম, ও যে মা ছাড়া বড় হলো, তাকে রাহেলা কী করে ঘৃণা করতে পারে? বলতে পারিস মারজু? আমার এই খামের মধ্যে একটা চেক আছে। চেকটা লেখা অ্যামাউন্ট নাম্বার আমার। পেনশনের এককালীন পাওয়ার টাকা আছে। তোকে আমি চিনি, বিশ্বাস করি।
আমি জানি তোর হাতে এই চেকটা এলে তুই আমার নূরকে তার প্রাপ্যটা পাইয়ে দিবি। নূরের হাতে আমি চেকটা সরাসরি দেইনি, কারণ ওকে কিছু দিলে ও তার রাহিলার কাছে আমানত হিসাবে দেয়। আমার মেয়েটাকে দেখে রাখিস মারজু, একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দিস যদি আমি বেঁচে না থাকি। আর বেঁচে গেলে তো নিজে আমার মেয়েটাকে একজন রাজপুত্রের হাতে তুলে দেব। আমার মেয়েটা যে জনম দুঃখিনী, একটু সুগার ভালোবাসা বড্ড কাঙ্গালো। আমি আমার পত্রে ইতি টানছি, রায়লাকে আজ আমি প্রশ্নবিদ্ধ করতে পারিনি তার এসব কার্যকলাপ নিয়ে। ভবিষ্যতে সেই সুযোগ পাবো কি না জানি না। যদি না পাই তবে আমার হয়ে তুই সবটা খুঁজে বের করিস বোন। ইতি, তোর ভাইজান। চিঠি পাতাটা নূরের চোখের পানিতে ভিজে যাচ্ছে, বারবার চোখ জোড়া মুছছে সে। চিঠিটা পড়া শেষ হতেই সেটা বুকের সাথে মিশিয়ে শব্দ করে কেঁদে উঠল নূর। অর্ণব দৌড়ে গিয়ে নূরের পাশে দাঁড়াতেই অর্ণবের কোমর পেঁচিয়ে ধরে কাঁদতে থাকলো নূর। ক্রোধান্বিত কণ্ঠে বলে উঠল, বাবা, আমার বাবা, কত কষ্ট, কত কথা বুকের মধ্যে নিয়ে চলে গেলে তুমি বাবা। আমায় কেন বললে না বাবা? তোমাকে ঠকিয়েছে যারা তাদের শাস্তি কেন দিয়ে গেলে না বাবা? ও বাবা, কোথায় গেলে তুমি? তোমার নূরকে তুমি একটুও ভালোবাসো না? তোমার নূর তোমায় খুব মিস করেছে বাবা। আমার এতিম করে রেখে গেলে বাবা। আজ নিজের সত্যিকার এতিম লাগছে বাবা। মাথার উপরে মা বাবার হাত নেই। আমার কান্নার দেখে কেউ বলার মতো নেই। কাঁদিস না মা। বাবা, আছো তো? নূরে আহাজারি দেখে মারজান খাতুন শাড়ি আঁচলটা মুখে গুজে নীরবে চোখের জল ফেললেন। নূরে আয়তনাদ বাতাসে ভারী হয়ে উঠল। বসার ঘর থেকে তাহসিন, স্নেহা, সোহেল আর স্নেহার বাবা উপস্থিত হলেন নূরের ঘরটায়। নূরের এভাবে বাবা বাবা করে আয়তনাদ দেখে স্নেহা কেঁদে ফেলল। চোখ বেয়ে অধর জড়ায় স্রোত বেয়ে চলল। এদিকে তাহসিন বিস্ময় হা হয়ে আছে। স্নেহার এমন কান্না দেখে তাহসিন বলে উঠল, সবাই মিলে কান্না না করলে হয় না আপনাদের? সবাই কান্না করলে ভাবিকে সামলাবে কে? স্নেহা তৎক্ষণাৎ ঘুরে তাকালো তাহসিনের দিকে। এদিকে অর্ণব নূরকে কিছুতেই থামাতে পারছে না। সে বারবার নূরকে বোঝাচ্ছে এভাবে কান্না করার এই মুহূর্তে তার জন্য ক্ষতিকর, কিন্তু নূর তা শুনছে না। অর্ণব এবার অস্থির হয়ে পড়ল। নূরকে একে ঝটকে পাজা কোলে নিয়ে বলে উঠল, আপনারা প্লিজ একটু বাইরে যাবেন। ও এখন এভাবে কাঁদবে। ওর কান্নাটা এখন না থামাতে পারলে ভীষণ বিপদ হয়ে যাবে। অর্ণবের এমন কাণ্ডে বাকি সবাই অবাক হলো। তাহসিন নির্বাক। সে এখনও স্নেহার দিকে তাকিয়ে আছে। স্নেহা অর্ণবের কথা শুনে রুম থেকে বের হতে নিবে এমন সময় তাহসিনের দিকে চোখ যায়। তাহসিন আমার গভীর পর্যবেক্ষণে বুড়ি কুঁচকে যায়। বিরক্তি দৃষ্টিতে রুম থেকে বের হয়ে যায়। সবাই বেরিয়ে গেলে তাহসিন সবার শেষে বের হয়, যাওয়ার আগে ডোর লক করে দিয়ে যায়। অর্ণব নূরকে কোলে নিয়ে বিছানার উপরে বসে। নূরকে নিজের কোলের উপরে বসিয়ে নূরের মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে রাখে। নূরের কান্নার বেগ কমে এসেছে। অর্ণব একটু পর পর চুমু খাচ্ছে নূরের হাতে, কখনো কপালে, কখনো চুলের ভাঁজে। নিজেকে সামলাও নূরজান, এখনো অনেকটা সত্য বের করা বাকি। মামনি এমন করলো কেন বলেন? এতটা নিখুঁত অভিনয়ও মানুষ করতে পারে? অর্ণব নূরের কপালে চুমু খায়, মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, মানুষের মধ্যেও কালসাপের মতো বিষ থাকে নূরজান। সবার মধ্যে একটা পশু থাকে, যেটা আমরা দমন করি নিজের প্রভৃত্ব আর লোভ লালসা দাবিয়ে রাখার মাধ্যমে। তবে সবাই তা পারে না নূরজান। এখন তোমায় শক্ত থাকতে হবে। কাল হয়তো আরও বড় কোনো অপ্রতিকার সত্যের মুখোমুখি হবে তুমি। নিজেকে প্রস্তুত করো নূরজান। নূর হালকা মাথা নাড়ালো, তারপর অর্ণবকে জড়িয়ে ধরে চোখ বুজে থাকলো কিছুক্ষণ। অর্ণব নূরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কান্নার দরুন ফর্সা মুখটা, নাকের অগ্রভাগ লাল হয়ে গেছে, চোখ মুখ হালকা ফুলে গেছে। অর্ণব নূরের কামিজের ফালি হাত গলিয়ে তার উন্মুক্ত কোমর স্পর্শ করে। অনাকাঙ্ক্ষিত স্পর্শ পেয়ে চট করে চোখ খুলে ফেলল নূর। অর্ণবের বুক থেকে মাথা তুলে তার চোখে চোখ রাখে। অর্ণব ঠোঁট বাঁকিয়ে হেসে নূরের গালে টুপ করে চুমু খায়। অর্ণবের এমন কাণ্ডে অবাক হয় নূর, লজ্জা পায় খানিকটা। তোমায় কি ভীষণ আদরে লাগছে জাহান, বড্ড প্রেম পাচ্ছে আমার। নতুন সম্বোধনে অবাক দৃষ্টিতে অর্ণবের দিকে তাকায় নূর। সে মুখে ফুটে কিছু বলতে যাবে এমন সময় অর্ণব নিজের তর্জনী আঙ্গুল নূরের ঠোঁটে রেখে তাকে থামিয়ে দেয়। একা লহমায় দখল করে নেয় নূরের অষ্টপুট। নূর এমনটা হবে আজ করতে পেরেছিল বোধ হয়, তাই সে ঘাবড়ে না গিয়ে অর্ণবের সাথে সায় দেয়। অর্ণব এবার অপ্রতিরোধ। নিজের অধিকার আদায় সে বরাবরই সচেতন। নিজের পুরুষালী ঠোঁটের দক্ষ দায়িত্ব
কায়েম করতে থাকে নূরের ঠোঁটে। অন্যদিকে অর্ণবের নূরের ঠোঁটের উপর এমন দখলদারিত্ব, নূর পাগল প্রায়। অর্ণবের অবাধ্য হাতের বিচরণ তাকে বেসামাল করে তুলছে। সে শক্ত করে খামচে ধরে অর্ণবের শার্টের কাঁধের অংশটা। অর্ণব ধীরে ধীরে নূরের ঠোঁট ছাড়ে। নূরকে বিছানায় শুইয়ে নূরের গলা ভাঁজে মুখ ডুবিয়ে রাখে কিছুক্ষণ। ঘ্রাণ নিতে থাকে নূরের শরীরের। তারপর নূরের গলা ঘাড়ে চুমুয় ভরিয়ে দেয়। নূরের হাত পা অবশ হয়ে আছে। সে এক হাতে অর্ণবের ঘাড়ে কাছের অংশটা খামচে ধরে, অন্য হাতে তার শার্ট খুলতে উদ্যোগ হয়। নূরের পাগলামি দেখে অর্ণব হেসে ফেলে। নূরের গলা থেকে মুখ উঁচিয়ে বলে ওঠে, ইউ আর টু ফাস্ট জাহান। নূর লজ্জা পায় অর্ণবের কথায়। হাতটা আলগা হয়ে আসে অর্ণবের শার্টের বোতাম থেকে। ঠোঁট কামড়ে লাজুক এসে বলে ওঠে, আপনি এমন ঠোঁটকাটা স্বভাবের হলেন কবে থেকে? যবে থেকে তুমি এমন ডিসপাইট হলে তবে থেকে, বলে নিজের কাছে মন দেয় অর্ণব। নূরকে আর কথা বলার সুযোগ না দিয়ে স্তন্যপানে তার ঠোঁট দুটোর উপর দখল নেয়। ধীরে ধীরে নূরের পুরো শরীরটার উপর নিজের দখলদারিত্ব চালায় অর্ণব। রাতের শেষ ভাগে স্ত্রীর অনাবৃত শরীরটা নিজের শার্টটা পরিয়ে দেয় অর্ণব। তারপর চাদরে মুড়িয়ে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে। নূর তখন গভীর ঘুমে। নূরের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে তৃপ্তির হাসি দেয় অর্ণব। তারপর ঘুমের রাজ্যে পাড়ি দেয় নিজেও। দীর্ঘ এক রাত একদিন পর প্রেয়সী সন্নিহিত পেয়ে শান্তিতে ঘুম দেয় অর্ণব। ঘড়ি কাটে সকাল প্রায় 9টা বাজে। ভোরের আলো ফুটেছে অনেকক্ষণ আগেই। নূরের ঘুম এখনো ভাঙ্গেনি। অর্ণবের ঘুম ভাঙল। সে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। ঘড়িতে 9টা বেজে গেছে দেখেই নূরের কপালে চুমু দিয়ে তাকে ডাকতে থাকে, নূরজাহান উঠে পড়ো, 9টা বেজে গেছে, আমাদের ঢাকা ফিরতে হবে আবার। নূর উঠছে না দেখে জানালার পর্দাগুলো সরিয়ে দেয় অর্ণব। মুখের উপর সূর্যের সোনালি রোশনি পড়তেই চোখ মুখ কুঁচকে নেয় নূর। তারপর পিটপিট করে চোখ মেলে তাকায়। অর্ণব এগিয়ে এসে হাত ধরে নূরকে উঠিয়ে বসায়। এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বলে ওঠে, যাও ফ্রেশ হয়ে আসো নাস্তা করবে, তারপর ওষুধ আছে তোমার, আবার আমাদের ঢাকাও ফিরতে হবে। নূর স্মিত হেসে মাথা নাড়ায়। অর্ণব হালকা করে তার ঠোঁটে চুমু খায়। নূর খাট থেকে উঠে ব্যাগ থেকে এক সেট কাপড়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে যেতেই অর্ণব বলে ওঠে, মাঝে মাঝে এমন সিনারিও দেখেও জাহান, ড্যাম গর্জিয়াস। নূর অবাক হয়ে ঘুরে থাকে অর্ণবের দিকে। কিসের সিনারি? অর্ণব কথা বলে না, চোখ দিয়ে নূরের দিকে ইশারা করে। নূর নিজের দিকে তাকিয়ে হা হয়ে যায়। তার পরনে অর্ণবের টি শার্ট, যেটা সে গতকাল রাতে পরেছিল। নূরে আর বুঝতে বাকি রয় না কিছু। আপনি একটা যাচ্ছে তাই? না, আমি তোমার একমাত্র জামাই। নূর এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। অর্ণব ওর রুম থেকে বের হয়ে যায়। ডাইনিংয়ে মারজানার সাথে দেখা হয় অর্ণবের। তিনি নাস্তা সাজাচ্ছিলেন টেবিলে। ফুপি, আজ আমি নূরকে নিয়ে ঢাকা ফিরব, আপনিই যাবেন আমাদের সাথে? শুধু তোমার ফুপ্পি নয়, আমরা সবাই যাব তোমাদের সাথে। আমি গাড়ি ঠিক করে রেখেছি, নাস্তা করে বেরিয়ে পড়ব আমরা। মারজানার স্বামী খালিদ অর্ণবের কাঁধে হাত রেখে বলে উঠলেন। মারজানাও সায় জানালো স্বামীর কথায়। এমন সময় তাহসিন বের হয়ে এলো গেস্ট রুম থেকে। মারজানা খাতুন সবাইকে নাস্তার জন্য বসতে বললেন। নূর কোথায় জামাই? ও খেতে আসলো না? ঘুম থেকে উঠেছে, দেরি হয়েছে ফুপ্পি, ফ্রেশ হতে গেছে, চলে আসবে এক্ষুনি। অর্ণবের কথায় স্নেহা বলে ওঠে, মা সবাইকে খেতে দাও, আমি নূরকে ডেকে আনছি। মারজানা সবাইকে খেতে দিল। একটু পরে স্নেহা হাজির হলো নূরকে নিয়ে। অর্ণবের পাশে চেয়ারটায় নূরকে বসাতেই অর্ণব নিজেই নূরকে খাবার বেড়ে দিল। মারজানা খাতুন পরোটা, আলুর দম, খাসির মাংস আরও অনেক ধরনের ফল রেখেছিল সকালের নাস্তায়। অর্ণব পরোটা ছিঁড়ে ছিঁড়ে কখনো আলুর দম তো কখনো মাংসের ঝোল মাখিয়ে খাইয়ে দিচ্ছে নূরকে। সবার সামনে এমনভাবে খাইয়ে দেওয়ায় অস্বস্তি ফিল হচ্ছে নূরের। এমনিতে অর্ণব ছুটির দিনগুলো নূরকে একবেলা হলেও নিজে হাতে খাইয়ে দিত, তবে সেটা সবার সামনে নয়, নিজের ঘরে খাবার এনে। আমার দিন, আমি পারবো খেতে, নিচু গলে বলে ওঠে নূর। আমি খাইয়ে দিচ্ছি, চুপচাপ খাও। অর্ণব মৃদু ধমক দিয়ে ওঠে। নূর তার কথায় কিছু আর বলতে পারে না, চুপচাপ খেতে থাকে। খাওয়া শেষে তাহসিন, অর্ণব আর খালিদ সাহেব সোফায় বসে গল্প করেছিলেন। স্নেহার ভাই সোহেল পাশে বসে সব শুনছিল আর মাঝে মাঝে সাহিলকে নানান ধরনের প্রশ্ন করেছিল। তাহসিনের সাথে সোহেলের বেশ সাক্ষাৎ গড়ে উঠেছে। কয়েক ঘন্টার ব্যবধানে সোহেল এখন আর পাইলট হতে চায় না।
আই এম লাইফ চেঞ্জ করে সেটা তাসিনের মতো পুলিশ অফিসার করে নিয়েছে। স্নেহা আর নূর রুম থেকে বের হয় রেডি হয়ে। মার্জানা খাতুনও রেডি হয়ে বের হয়। অর্ণব এগিয়ে এসে নূরের হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়। খালিদ সাহেব জানান গাড়ি চলে এসেছে, সবাই নিচে নেমে গাড়িতে ওঠো। গাড়িতে ওঠার আগে অর্ণব নূরের হাত ধরে বলে ওঠে, আজ যেই সত্যি বের হোক না কেন, তুমি সবসময় মনে রাখবে তুমি একা নও নূরজান, তোমার স্বামী, তোমার সন্তানের পিতা, এই অধম পুরুষ সবসময় তোমার পাশে আছে। সো স্ট্রং বউ। নূর মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর গাড়ির উদ্দেশ্যে ঢাকার দিকে রওনা হলো সবাই। সূর্য এখন মাথার উপরে বসে খারাপভাবে কিরণ দিচ্ছে। নিজের অসহনীয় তাপে মোটামুটি ঝলসে দিচ্ছে পুরো শহরটাকে। কেউ কেউ মাথায় ছাতা ধরে হাঁটছেন, যাচ্ছেন নিজের গন্তব্যে। ছুটে চলেছে অদম্য গতিতে দীর্ঘ পায়ে। এই শহরে সবাই আসে ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে, কিন্তু ভাগ্য কয়জনের সুপরিবর্তন হয়? কতজনই বা পারে ভিটামাটি ছেড়ে এই ইটকাঠের পাথরের শহরে এসে নিজের একটা পরিচয় তৈরি করতে, আপন সত্তা বলিদান দিয়ে এগোতে থাকতে, যার ভবিষ্যৎ সম্পর্কে কেউ জানে না। ঢাকা নিত্যদিনের সঙ্গী এই ট্রাফিক জ্যাম। 2 মিনিটের রাস্তা 10 মিনিট করে যাওয়ার ক্ষমতা আছে এই মহাসড়কে। গাড়ির ভিতরে অস্থির চিত্রে বসে আছে নূর। এত গরম জ্যাম, এই গাড়িবদ্ধ পরিবেশ, সব মিলিয়ে বিরক্ত হয়ে উঠেছে সে। গত আধা ঘন্টা ধরে গাড়িটা একটা জায়গাতে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় এত জ্যাম কি করে হলো বুঝতে পারে না নূর। এদিকে এসি চললেও ঘেমে যাচ্ছে নূর। মনের ভিতরে উত্তেজনা আর চিন্তা কিছুতেই দমাতে পারছে না সে। অর্ণব খেয়াল করলো নূরের অভিব্যক্ত। ব্যাগ থেকে পানি বোতলটা বের করে মুখ খুলে নূরের সামনে ধরল। নূর মাথা ঘুরিয়ে গাড়ির বাইরে দেখছিল। অর্ণব পানির বোতলটা সামনে ধরায় ঘাড় ঘুরে বোতলটা হাতে নেয় নূর। এটা তার দরকার ছিল এখন। ছোট ছোট চুমুকে পানি খেয়ে বোতলটা অর্ণবের হাতে ধরিয়ে দেয়। খারাপ লাগছে নূরজাহান, নেমে যাব গাড়ি থেকে? নূর নাসুযোগ মাথা নাড়িয়ে বলে ওঠে, আমি ঠিক আছি। জ্যাম কখন ছাড়বে? এই তো ছেড়ে দেবে ভাবি, রাস্তা ক্লিয়ার, এখন গাড়ি চলতে শুরু করবে। নূরের কথায় জবাবে ফ্রন্ট সিটি থেকে বলে ওঠে তাসিন। মিনিট দুয়েকের মাথায় জ্যাম ঠেলে গাড়ি এগোতে শুরু করলো। দুপুরের জন্য রান্না করেছিল রাহেলা। ছেলে ফাহিম স্কুলে আছে এখন। রান্নাঘরে তরকারি কষাতে কষাতে কলিং বেলের আওয়াজ পেল, তাই কিছুটা পানি দিয়ে চুলায় আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখলো রাহেলা তরকারিতে। ব্যস্ত ভঙ্গিতে শাড়ির আঁচলে হাত মুছে মুছে রান্নাঘর থেকে বেরিয়ে দরজাটা খুলে দিল। ওহ তুই? হ্যাঁ আমি। এমন সময় আর কি আসবে? তাও ঠিক, আয় আয় ভেতরে আয়। বলেই দরজা বাইরে থাকা রমণীকে ভেতরে নিয়ে এলো রাহেলা। কি রে রাহেলা, তোর মেয়ে জামাই কি তোর মেয়ের খোঁজ পেয়েছে? এমন কথায় রাহেলা যেন একটু বিরক্ত বোধ করলো। বেশ তেজ দেখে বলে উঠল, আমি কি জানি, আর ও আমার মেয়ে হলো কবে থেকে? সৎ মেয়ে বল। বলেই রান্নাঘরে চলে গেল রাহেলা। আমি যে তোর বাসায় এত ঘন ঘন আসি, রাগ করিস নাকি? রাগ করলে আর আসবি না? আসবো না কেন? আগেই আসতে পারতাম, কিন্তু তোর জামাই আর মেয়ে, মানে সৎ মেয়ে আর কি, এর আমায় দেখলে সব ধরে ফেলতো। এখন আর সমস্যা নেই, ও পেটা মরেছে আর মেয়েটাও কোথায় যেন চলে গেছে। এবার আমি শান্তিতে থাকতে পারবো। আমার ফাহিমের অধিকার পুরোটা এবার ও পাবে। রাহেলার কথায় রমণীটি ব্যঙ্গাত্মক হাসি দেয়। কিসের অধিকার রাহেলা? ফাহিম তো তোর অবৈধ সম্পর্কের ফল, যেটা তুই ইকবালের ঘাড়ে চাপিয়ে দিয়েছিস। ইকবাল বেচারা তাকে বিশ্বাস করে মরার আগে অবধি ঠকালো নিজের বেচারি মেয়েটাকে। রাহেলা চোখে ক্রোধের আগুন জ্বলে উঠল। সে যেন এইসব একদমই শুনতে চায় না। সে যেই জঘন্য অতীত কারো সামনে আনতে চায় না, সেটাই বলে উঠল রমণীটি। রাহেলা কিছু বলতে যাবে, এমন সময় আবার কলিং বেল বেজে ওঠে। রাহেলা তরকারিতে ঝোল দিয়ে এসে দরজা খোলে। সামনে দাঁড়িয়ে আছে অর্ণব, তার পাশে মারজানা। মারজানার চিনতে অসুবিধা হলো না রাহেলাকে, কিন্তু একটু দূরে সোফায় বসে থাকা রমণীকে, যে এতক্ষণ রাহেলার সাথে গল্প করেছিল, তাকে দেখে চমকে উঠল মারজানা। অস্পষ্ট স্বরে বলে উঠল, সাবিলা ভাবি। সাবিলা বসা থেকে দাঁড়িয়ে গেছে মারজানাকে দেখে। সে যেন প্রস্তুত ছিল না এমন কিছুর জন্য। অর্ণব নূরের হাত ধরে নিজের পেছন থেকে সামনে এনে ঘরের ভিতরে প্রবেশ করে।
নূর চোখ তুলে সাবিলাকে দেখে অবাক হয়। সে ধীর পায়ে সাবিলার সামনে যেয়ে বলে, মা, তুমি? সাবিলা এবার ভয় পেয়ে যায়। নূরকে সামনে দেখে ভাবতে থাকে কি উত্তর দেবে মেয়েকে। তুমি এখানে কি করছো মা? এত বছর তো একবারের জন্য আসেনি, আজ হঠাৎ এখানে? অন্যদিকে তাহসিন আর অর্ণব সাবিলাকে দেখে প্রথমে অবাক না হলেও নূরের মুখে মা শুনে তারা দুজনে অবাক হয়। গতকাল যেই দুইবার অর্ণব নূরের বাসায় এসেছিল, এর মধ্যে একবার সাবিলাকে দেখেছে অর্ণব। অর্ণব নিজেও জানতো না রাহেলা নূরের আপন মা নয়। নূরের বাবা নূরের সমস্ত একাডেমির কাগজে মায়ের স্থানে রাহেলার নাম দিয়েছিলেন, যেন ভবিষ্যতে কখনো তাকে কেউ প্রশ্ন না করতে পারে তার মায়ের নাম সার্টিফিকেটে সাবিলা, কিন্তু তার ভাইয়ের সার্টিফিকেটে কেন রাহেলা দেওয়া। ফলস্বরূপ অর্ণব আর নূরের কাবিনের সময় মায়ের স্থানে রাহেলার নামটাই ছিল। উনি শুধু আজ আসেননি নূরজাহান, গতকালও আমি ওনাকে এই বাড়িতে দেখেছি। গতকাল সকালে তোমার খোঁজ নিতে আমি যখন এসেছিলাম, উনি তখন এখানেই ছিল। মাঝে আমি আর তাসিন যখন একবার আসলাম, তখন ওনাকে না দেখলেও ড্রয়িং রুমে দুটো কোল্ড ড্রিঙ্কসের গ্লাস আর স্ন্যাক্স দেখেছে। তাসিন আমায় বলেছিল ঘরে তোমার মামুনি ছাড়াও অন্য কেউ আছে। এখন মনে হচ্ছে উনিই ছিলেন। নূর অবাক হয় অর্ণবের কথায়। সাবিলা এখনো একটা কথাও বলেননি। নূর এবার রাহেলার সামনে যায়। রাহেলা ইতিমধ্যে ভয়ে ঘাম ছুটে গেছে। মামুনি, তুমি জানতে অর্ণব বিবাহিত, ওর একটা বাচ্চাও আছে? উত্তর দেয় না রাহেলা। উত্তর দাও মামুনি, তোমার উত্তরের উপর আজ অনেক কিছু নির্ভর করছে। না, আমি জানতাম না অর্ণবের সাথে আমার এইসব কথা হয়নি। রাহেলার এমন অকপটে মিথ্যা বলা শুনে অর্ণবের জল শক্ত হয়ে যায়। সে রেখে কিছু একটা বলতে নিবে, এমন সময় তাসিন তাকে সামলায়। কিছু করিস না ভাই, ভাবিকে সবটা জানতে দে। ওই মহিলার মুখের উপর মিথ্যা বলছে, আবার চোখের পানি এনে নূরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। ভাবি এত উইকট না অর্ণব, সে যথেষ্ট বুদ্ধিমতী নারী। লেট হার হ্যান্ডেল। বাড়ি হলে আমরা তো আছি। নূর এবার রাহেলাকে প্রশ্ন করে, তুমি অর্ণবকে বলেছিলে যে আমি বন্ধা, কোনোদিন বাচ্চার মা হতে পারবো না? রাহেলা আবারও কথা অস্বীকার করে। অর্ণব আমাকে বলেনি ওর বাচ্চা আছে, আমি বলিনি তুমি বন্ধা। মায়ের কথা বিশ্বাস করো। অর্ণব একটা ঠক, ওর কথা শোনো না, মায়ের কথা শোনো। নূরের চোখে এবার ক্রোধ ফুটে ওঠে। খবরদার, আর একবার আমার স্বামীকে ঠক বা প্রতারক বললে আমি ভুলে যাব আপনি আমার প্রয়াতা বাবার স্ত্রী এবং আমার সৎ মা। আপনার মতো জঘন্য মহিলা আমি আর একটাও দেখিনি। আপনি নারী নামে কলঙ্ক। আমার বাবা এত বছর বিশ্বাস আপনি ধ্বংস করেছেন। আমার বাবা আপনাকে বিশ্বাস করেছিল, আপনি কি করলেন? নিজে অবৈধ সন্তান আমার বাবার ঘাড়ে চাপিয়ে দিলেন। আমার বাবা নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবেসেছে, সম্মান করেছে। আপনার অবৈধ পাপের ফলকে নিজের নাম দিয়েছে, সমাজে জায়গা করে দিয়েছে। আর আপনি সেই মানুষের সাথে প্রতারণা করেছেন। আমার বাবা আপনার কাছে আমার আমানত হিসেবে রেখেছিল। আপনি কি করলেন? আমার জীবনটা বিষিয়ে তুললেন। আমাকে আমার স্বামীর কাছে বন্ধ উপাধি দিয়ে বিয়ে দিলেন। আপনি একটা কালসাপ আপনি। নূরের কথায় রাহেলা বুঝতে পারে নূরের কাছে সবটা দিনের আলোর মতো পরিষ্কার, কিন্তু নিজের গায়ে কিছুই সে দোষ চাপাতে নিবে না। তাই সে বলে ওঠে, আমি তোমার সাথে এসব কিছু করিনি নূর। তোমার মা সাবিলা আমায় এসব করতে বলেছিল, আমি অপরাধ ছিলাম। সাবিলা যেন হতভম্ব হয়ে পড়ল রাহেলার কথায়। সাবিলাও কম যায় না, সেও বলে উঠল, মুখ সামলাও রাহেলা, এসব কিছু আমার একার প্ল্যান ছিল না, তুইও ছিলি মাস্টার প্ল্যানে। আমরা এসব বিষয়ে আগেই জানতাম, আমার আগে তোর বুদ্ধি ছিল এসব। ইকবালকে ফাঁসানোর প্ল্যান তোর ছিল সাবিলা, নূরকে অর্ণবের সাথে বিয়ে দেওয়ার প্ল্যানও তোর ছিল। আমি কখনো বলিনি নূরকে বন্ধা বলতে, তুই নিজে অর্ণবকে বলেছিলি নূর বন্ধা। সাবিলা আর রাহেলা একে অপরকে দোষারোপ করতে থাকে। এমন সময় রাহেলার গালে ঠাস করে একটা থাপ্পড় পড়ে। উপস্থিত সকলে হতভম্ব হয়ে যায়। মার্জানা খাতুন থাপ্পড় দিল রাহেলাকে। তুই যে একটা নষ্ট মেয়ে তা বুঝতে আর বাকি নেই আমার। নাটক না করে সত্যি কথা বল, না হলে আমার মুখের থেকে যে হাত বেশি চলে তা একটা থাপ্পড় নিচে পড়বে না। একটা থাপ্পড় কি হয়তো বুঝে গেছিস আশা করছি। রাহেলা যেন ক্রোধে ফোটে। এরই মধ্যে সাবিলা বলে ওঠে, আমি বলছি সবটা। রাহেলা,
আর আমি ছোটবেলার বান্ধবী। আমার দাদাবাড়ির পাশে ওর নানু বাড়ি। ইকবালের সাথে আমার ডিভোর্স। আমার ইগোর হার্ট হয়ে যায়। ও আমার চ্যালেঞ্জ ছড়েছিল ও নূরকে আইডিয়াল বাবা হয়ে দেখাবে, কিন্তু আমি ভেবে নিয়েছিলাম এমনটা আমি হতে দেব না। কয়েক বছর পর যখন শুনলাম ইকবালের মা শস্যাময়ী মৃত্যু পথযাত্রী আর সে ইকবালকে আবারও বিয়ে দিতে চায়, তখন আমার মনে হয়েছিল এবার আমার রিভেঞ্জ পূরণ করা যাবে। সেদিন বিকালে রাহেলার সাথে আমার দেখা হয়। ও আমায় বলে ওদের গ্রামে এক ছেলের সাথে ওর সম্পর্ক ছিল, আর তার সাথে শারীরিক সম্পর্ক গড়েছিল ও। এখন সেজন্য প্রেগনেন্ট। বাড়িতে জানাজানি করতে চায় না, তাই সে বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলবে। সেই মুহূর্তে আমি প্ল্যান করি রাহেলাকে কোনোভাবে যদি ইকবালের কাঁধে ঝুলিয়ে দেওয়া যায়। রাহেলার তখন ভালোই বয়স। এত বয়সে একটা মেয়ের বিয়ে হয় না বলে সিম্পাতি পাওয়া সম্ভব। আর ইকবালও বলেছে যে এমন মেয়েকে বিয়ে করবে যার নূরকে মেনে নেওয়ার ক্ষমতা আছে। আমি রাহেলার কাছে প্রস্তাব রাখি যেন সে ইকবালকে বিয়ে করে। আমি জানতাম রাহেলা স্বার্থপরী মেয়ে, কিন্তু ওর অ্যাপ্রিসিয়েন্স ভালো। বাইরে সবাই ওকে ভালো মেয়ে হিসেবেই চেনে। রাহেলা আমার কথায় এক লকমান রাজি হয়ে যায়। আমিও লোকজন লাগিয়ে রাহেলার কথাটা ইকবালের মায়ের কানে তুলে দেই। আমার প্ল্যান সাকসেসফুল হয়। ইকবাল আর রাহেলার বিয়ে হয়ে যায়। আর প্ল্যান মোতাবেক রাহেলার বিয়ের রাতে ইকবালকে কাছে টেনে নেয়। তাই 1 মাসের মাথায় রাহেলা প্রেগনেন্ট হয়। আর এই খবরটা নিয়ে কেউ সন্দেহ করে না। এতটুকু বলেই থেমে যায় সাবিলা। নূর অবাক হয়ে সবটা শুনল। সে ভাষা হারিয়ে ফেলেছে। তার মা তার নিজের মা এতটা জঘন্য। লজ্জা ঘৃণায় নূরে গা গুলিয়ে আসে। অথচ সাবিলা কি সাবলীলভাবে দাঁড়িয়ে আছে, কোনো অনুশোচনা নেই তার মধ্যে। আমার সাথে যা হয়েছে সেটাও কি আপনি জানতেন সাবিলা সুলতানা? নূরের মুখ থেকে এমন সম্বোধন শুনে সবাই অবাক হয়। সাবিলা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। নূর কয়েক কদম পিছিয়ে যায়। অর্ণব এগিয়ে এসে নূরকে নিজের সাথে মিশিয়ে নেয়। আপনি না মা আমাকে গর্ভধারণ করেছিলেন। 6টা বছর তো আপনার সাথেই থেকেছি, কি করে পারলেন এমন করতে? সাবিলা কথা বলে না। আপনি জানেন আপনি একজন অভিশপ্ত মানুষ। আমার বাবা আর আমার জীবনে এসে আমাদের জীবনটা ধ্বংস করে দিচ্ছেন। চলে গিয়েও শান্তি দিলেন না, আর একটা অভিশাপ ঢুকিয়ে দিয়ে গেলেন, যার কারণে আমি এতিম হয়ে গেলাম। আপনি তো সেই কবেই আমার মন থেকে উঠে গিয়েছিলেন। আজ থেকে আমার কাছে আপনি মৃত। আপনার মতো মা আল্লাহ তাআলা যেন কাউকে না দেয়। আপনি এখন নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছেন। আপনি এখনো একা কেন জানেন? আমার বাবার রুহের হাই লেগেছে আপনায়। অভিশাপ দেওয়ার মতো মানুষ তিনি নন, কিন্তু আল্লাহ মুমিন বান্দার রুহের হাই লাগাতে যে কাউকে ধ্বংস অনিবার্জন করে তোলে। আপনি আজীবন একাই থাকবেন। আপনার বাপ আপনাকে একাকিত্বের লোহনে শিখায় পুড়িয়ে একটু একটু করে মারবে। পুড়তে আপনি ইতিমধ্যে শুরু করেছেন। আপনার ভালো হবে না। আমার বাবাকে কষ্ট দিয়েছেন, আল্লাহ আপনার বিচার করবেই। কঠিন গলায় সাবিলাকে কথাগুলো বলে ওঠে নূর। আর আপনি আপনি তো শুরু থেকেই চলছেন। স্রষ্টার লানত পড়বে আপনার উপর। একটা অবৈধ সম্পর্কের ফল আপনি দুনিয়াতে এনেছেন। আপনার মতো নষ্ট মহিলার সাথে কথা বলতেও আমার বিবেকে বাজছে। ছি! রাহেলার দিকে তাকিয়ে কথাগুলো বলে ঘৃণিতায় মুখটা ফিরিয়ে নেয় নূর। অর্ণব ভেবেছিল নূর ইমোশনাল হয়ে পড়বে, কান্নাকাটি করবে, কিন্তু নূর কঠোর হয়ে সবটা সামলে নিচ্ছে দেখে অর্ণব স্বস্তি পেল। আপনার মতো জঘন্য মহিলাকে আমি কখনই মা সম্বোধন করব বা করতাম ভাবলে ঘৃণা হচ্ছে আমার। আপনি কারো মা হওয়ার যোগ্য রাখেন না। একজন মা কখনো একজন সন্তানকে এমন নরক যন্ত্রণা ভোগ করতে পারে না, হোক সে নিজের সন্তান বা সমতুল্য কেউ। রাহেলার উদ্দেশ্যে বলে উঠল অর্ণব। রাহেল আবার নিজের আসল রূপে ফেরে হিংস্র দৃষ্টিতে তাকায় নূরের দিকে, চিল্লিয়ে বলে ওঠে, আরে এই মেয়েকে যে আমি ওর বিয়ের আগেই মেরে ফেলেনি এটা ওর ভাগ্য। বিয়ের 1 মাস পরে ওকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু দোতলার সিঁড়ি থেকে পড়েও এই মেয়ে বেঁচে গেল। কই মাছের জান একদম। ওর বাপকে মারার পর ওকেও মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু ওর বাপ এই বাড়িটা ওর নামে লিখে গেছে। আমার ফাহিম আর আমি কি বানে জলে ভেসে এসেছি? আমার ছেলে আর আমার অধিকার আছে এই বাড়িতে। তাই কৌশলে ওর থেকে বাড়িটা নিজের নামে লিখে ওকে অর্ণবের সাথে বিয়ে দিয়ে দিয়েছি। কিন্তু আমার ভুল হয়েছে। ওর বাপের মতো ওকেও যদি মেরে ফেলতাম তাহলে আজকে এমন দিন আমার দেখতে হতো না। রাহেলার কথা যেন উপস্থিত সকলের হুঁশ উড়ে গেল। ডাইনিং রুমে যজ্ঞের আগুনের ন্যায় জ্বলতে থাকা আগুন আরেকটা ঘিয়ের ফোঁটা পড়ল মনে হলো। নূর অর্ণবের থেকে একটু সরে এসে সোজা হয়ে দাঁড়ালো।
কিন্তু তার বাবা তো স্ট্রোক করেছিল। রাহেলা কিভাবে তার বাবাকে মারবে? বাবা তো স্ট্রোক করেছিল। আপনি কিভাবে এসবের সাথে সম্পর্কিত? স্ট্রোক বলে জোরে হেসে উঠল রাহেলা। তোর বলদ বাপকে আমি ওষুধ দিয়েছিলাম। সেদিন রাতে তোর বাপ আমার আর সাবিলার কথা শুনে নিয়েছিল। আমি ওকে দেখে ফেলি, কিন্তু তাতে বেশি দেরি হয়ে যায়। তোর বলদ বাপটা কিছু বলবে কি না আমি জানতাম না, কিন্তু আমাকে কিছু বলে নাই। শেষে ওর প্রেশারে ওষুধটা চেঞ্জ করে দিলাম। প্রতি রাতে আমি ওকে ওষুধ খাওয়াতাম। সেদিনও তাই করি, কিন্তু ওষুধটা চেঞ্জ করে হাই প্রেশারের ওষুধের জায়গায় লো প্রেশার ওষুধটা দেই। এতে ওর ব্লাড প্রেশারটা বেড়ে যায়, স্ট্রোক করে বসে। নূরসহ উপস্থিত সবাই, এমনকি সাবিলা ও রাহেলার কথা হতবাক হয়ে যায়। সে নিজেও জানতো না রাহেলা ইকবালকে খুন করেছে। নূর এবার এত বড় শখ সহ্য করতে পারল না। সে চোখে মুখে অন্ধকার দেখছে। তার বাবাকে খুন করা হয়েছে, আর তাও করেছে তার বাবার দ্বিতীয় স্ত্রী। একজন স্ত্রী তার স্বামীকে খুন করলো। এইসব ভাবনার মাঝে হাতে টান পড়ল নূরের। রাহেলা এক টানে নূরকে নিজের কাছে নিয়ে এসে নূরের গলায় একটা ধারালো ছুরি দাবিয়ে দিল। নূরজাহান! অর্ণবের চিৎকারের আওয়াজে যেন ঘরে বাতাসটা ভারী হয়ে গেল। মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে অর্ণব। দুহাতে জাপটে ধরে রেখেছে নূরকে। চোখ মুখে আতঙ্ক, ভয়, নূরকে হারিয়ে ফেলার শঙ্কা। পাগলপাড়ার অবস্থা অর্ণবের। ঝাপসা হয়ে আসা চোখ জোড়া বারবার মুছে নিচ্ছে হাতের উল্টো পিঠ দিয়ে। অন্যদিকে অর্ণবের বাহু খামচে ধরে আছে নূর। পুরো শরীরটা থরথর করে কাঁপছে তার। গলার কাছে খানিকটা জায়গা ধারালো ছুরি লেগে কেটে গেছে। সৌভাগ্যবশত বড় কোনো ক্ষতি হয়নি নূরের, কিন্তু আকস্ম এমন আক্রমণে ভয়ে সিটিয়ে আছে মেয়েটা। একটু আগে যেন মৃত্যু দুয়ার থেকে ফিরে এসেছে নূর। মেঝেতে শুয়ে মাথায় হাত দিয়ে কাতরাচ্ছে রাহেলা। মাথা ফেটে রক্ত বেরোচ্ছে তার। তার ছটফটানিতে কারো একটু ভ্রুক্ষেপ নেই। সবাই ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কিছুক্ষণ আগে রাহেলা ধারালো ছুরি নিয়ে নূরের গলায় দাবিয়ে ধরল। ফর্সা চামড়া ভেদ করে রক্ত দেখা দেয়। অর্ণব চিৎকার করে ওঠে নূরের নাম ধরে। নূর চোখ বন্ধ করে আছে, মনে মনে আল্লাহর কাছে জীবনের সমস্ত অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করছে। চোখ দিয়ে পানি ঝরছে তার। এক মুহূর্তের জন্য বাঁচার সমস্ত আশা আলো যেন নিভে গিয়েছে। রাহেলা ক্রোধে সইতে নূরের গলায় চাকু ধরে আছে। আমি যদি জেলে যাই, আমার যদি ফাঁসি হয়, তাহলে এই মেয়েকে মেরে আমি জেলে যাব। আমার অন্তরের সমস্ত জ্বালা আমি মিটিয়ে তবে মরব। উপস্থিত সবাই হতভম্ব রাহেলার এমন কাজে। সে যে এতটা হিংস্র হয়ে উঠবে কেউ বুঝতে পারেনি। দেখুন, আপনি যা চান আমরা দেব। নূরকে ছেড়ে দিন। ওর কিছু হলে কিন্তু ফলাফল ভয়ানক হবে বলে দিচ্ছি। অর্ণবের কথায় রাহেলা উঁচু স্বরে হাসিতে ফেটে পড়ে। আমাকে এত বোকা মনে হয়? জেলে এমনিতেও আমাকে পাঠাবে তোমরা, তাই এই অপরটাকে মেরেই আমি জেলে যাব। অপয়া শব্দটা যেন নূরের কানে বাজতে থাকলো। সে বারবার ভাবতে লাগলো, আসলে সে অপয়া? কই, সে তো কখনো কারো ক্ষতি করেনি। তাহলে সে কি কোনো অন্যায় করেছিল? সে তো তাও করেনি, তাহলে কি করে সে অপয়া হয়? রাহেলা ছুরিটা নূরের গলায় চালিয়ে দেবে, এমন সময় কেউ ভারী কাছে ফ্লাওয়ার ভাস দিয়ে সজোরে আঘাত করে রাহেলার মাথায়। ফ্লাওয়ার ভাসের কাচের টুকরাগুলো ভেঙে ছড়িয়ে পড়েছে সাদা টাইসে। কিছু গেঁথে আছে রাহেলার মাথার চামড়ায়। রাহেলার হাতটা আলগা হয়ে আসতে অর্ণব দৌড়ে গিয়ে রাহেলার হাত থেকে ছাড়িয়ে নিল নূরকে, তারপর দৌড়ে নিয়ে আনলো। নূরকে নিজের কাছে এনে বুকের মাঝে লুকিয়ে রাখলো। বর্তমান ফ্লাওয়ার ভাসের ভাঙা অংশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সাবিলা। রাহেলার শরীর থেকে কিছুটা রক্ত ছিটকে তার শরীরে লেগেছে। সাবিলার চেহারায় নেই কোনো অস্থিরতা, নেই কোনো চাঞ্চল্য। অদ্ভুত শীতলতায় ভরা দৃষ্টি নিয়ে সে তাকিয়ে আছে মেঝেতে পড়ে থাকা রাহেলার দিকে। হাত থেকে ফ্লাওয়ার ভাসের টুকরোটা শব্দ করে মেঝেতে ফেলে নূর আর অর্ণবের সামনে এসে দাঁড়ালো সাবিলা। আমি কখনো তোমার মায়ের দায়িত্ব পালন করতে পারিনি নূর, তাই তোমার বাবা আমাকে একদিন অনেক কথা শোনায়। আমি বাচ্চার জন্য প্রস্তুত ছিলাম না। তোমার বাবা আমায় অনুরোধ করায় আমি তোমায় জন্ম দিয়েছি। রাহেলা যে তোমায় এতবার মেরে ফেলার প্ল্যান করেছে তা আমি সত্যি জানতাম না। তুমি ঠিকই বলেছ, আমি একাকিত্ব নামে অভিশাপে জ্বলছি। যখন তোমার বাবার সাথে আমার ডিভোর্স হয়, তারপর আমার বাবা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। তিনি ইকবালকে অনেক পছন্দ করতেন। এই ডিভোর্সটা
আমাদের জন্য হয়েছে তা নিয়ে তিনি অনেক কিছু বলেছেন, আমায় অনেক কথা শুনিয়েছেন। কারণ ডিভোর্সটা আমি করেছিলাম, আমার জন্য হয়েছে। এরপর থেকে আমি একা। ইকবাল তোমায় নিয়ে অনেক আনন্দে থাকে, তোমার সঙ্গ পেয়েছিল ও। কিন্তু আমি একা হয়ে পড়ি। আমার ইগো আমায় আটকে দিয়েছিল ইকবালের কাছে ফিরে যাওয়া থেকে। আমি দেখতাম আমার সিদ্ধান্তের কারণে আমি কষ্ট পাচ্ছি, কিন্তু ইকবাল তোমায় নিয়ে আনন্দে আছে। তখন আমার সহ্য হয় না। তাই আমি তাই আপনি আমার বাবাকে এমন একটা জঘন্য মানুষের সাথে জুড়ে দিলেন। আপনি জানেন, আপনি আমাদের ছেড়ে যাওয়ার পর বাবা এমন কোনো রাত নেই যে কাঁদেনি। আপনার জন্য কত শত কথা তিনি তার পার্সোনাল ডায়েরিতে লিখেছেন। আমার বাবার প্রতিটা দীর্ঘশ্বাস আর নির্ঘুম রাতের সাক্ষী আমি। আপনি শুধু আমার বাবার ভাইটা দেখলেন, তার মনের ভিতরটার যন্ত্রণাটা আপনি কখনোই উপলব্ধি করতে পারলেন না। সাবিলা তাকালো নূরের দিকে। নিজের গর্ভজাত সন্তানের চোখে নিজের জন্য আকাশসম ঘৃণা দেখে চোখ নামিয়ে নিল সাবিলা। অর্ণব নূরের হাত ধরে দাঁড় করালো। তারপর তাসিনকে উদ্দেশ্য করে বলল, তাসিন, পুলিশদের খবর দে আর ফাহিমকে স্কুল থেকে আমাদের বাড়ি আনার ব্যবস্থা কর। আশা করি তুই ওনার বয়ান পুরোটা রেকর্ড করে নিয়েছিস। হ্যাঁ, সব রেকর্ড করা আছে। আমি থানায় খবর দিয়েছি, পুলিশ অ্যাম্বুলেন্স আসছে। তুই বরং ভাবিকে নিয়ে ডাক্তার কাছে যা, বাইরে গাড়ি আছে। অর্ণব নূরকে পাজা কোলে তুলে নিয়ে হাঁটা দিল বাড়ির বাইরে। মায়ের জানা তার স্বামী সোহেলও পিছন পিছন গেল। স্নেহা বাইরে যেতেই এমন সময় তাসিন বলে উঠল, স্নেহা, দাঁড়াও। স্নেহা থেমে যায়, দৃষ্টিপতিত করল তাসিনের পানে। তাসিন কয়েক কদম এগিয়েছে, বলল, বয়স কত তোমার? 22। কেন? কিসে পড়ো? অনার্স থার্ড ইয়ার। চলবে, যাও। কি কি চলার কথা বলছেন আপনি? পরে বলবো, যাও, ভাবির সাথে হসপিটালে যাও। তাহসিনের সাথে আর তর্কে জড়াল না স্নেহা, বেরিয়ে যায় ওখান থেকে। নূর নিজের সংসারে ফিরেছে। নূরের শাশুড়ি নূরকে দেখে এগিয়ে এলেন। চোখ মুখে অবস্থা বেহাল নূরের, গলার কাছটা ব্যান্ডেজ করা। দেখে বোঝা যাচ্ছে কোনো এক বড় ঝড়ের সম্মুখীন হতে হয়েছিল নূরকে। বৌমা, এই কি অবস্থা হয়েছে তোমার? কি হয়েছে মা? কোথায় ছিলে তুমি? চিন্তিত কণ্ঠে বলল মমতাহিনা। আম্মা, আমি আপনাকে সব বলবো। ওকে রুমে নিয়ে যান, বিশ্রাম দরকার ওর। মমতাহিনা মাথা নেড়ে সম্মতি জানালো অর্ণবের কথায়। আম্মা, উনি নূরের ফুপ্পি, মার্জানা ফুপ্পি। উনি ওনার হাজব্যান্ড খালিদ আঙ্কেল, ওনার মিস নেহা, আর এটা স্নেহার ভাই সোহেল। ওদের একটু রুমে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, তুই বৌমাকে নিয়ে যা, আমি ওনাদের সাথে আছি। অর্ণব মায়ের কথা মতো নূরকে নিজের রুমে নিয়ে গেল। টানা দৌড়ানোর পর সেই চেনা ঘর, চেনা পরিবেশ, নূরজাহানের সংসার। অর্ণব কভার থেকে একটা সুতির সালোয়ার কামিজ বের করে নূরের হাতে দিল। ওয়াশরুম অবধি গিয়ে এগিয়ে দিল নূরকে। নূরও বিনা বাক্যে ফ্রেশ হতে চলে গেল। দরজা আটকাবে না, আমি হালকা ফাঁকা করে রেখে যাচ্ছি। গোসল শেষ করে কাপড় ওই জায়গায় রেখে দিও, আমি ধুয়ে নিব। বলে অর্ণব ঘর থেকে বের হয়ে গেল। এক গ্লাস লেবুর শরবত বানিয়ে মিনিট 5-এর মধ্যে ঘরে এলো। শরবতটা গ্লাসটা ঢেকে রেখে বিছানাপত্র ঝেড়ে গুছিয়ে নিল অর্ণব। নূর এর মধ্যে ওয়াশরুম থেকে বের হয়। অর্ণব নূরের হাত ধরে এনে খাটের উপর বসায়। শরবতের গ্লাসটা নূরের হাতে ধরিয়ে দিয়ে নূরের চুলগুলো তোয়ালে খুলে আলগা করে দেয়। হেয়ার ড্রায়ারের বাতাসে আস্তে আস্তে চুলগুলো শুকাতে থাকে অর্ণব। অর্ণব, ওদিকে কি অবস্থা? তাসিন সবটা সামলে নিয়েছে। রাহেলা জান্নাত পুলিশের হেফাজতে আছেন, আর সাবিলা সুলতানাকে পুলিশ লকআপে রেখেছিল। আমি বলে ছেড়ে দিয়েছে। আমি রাহেলার বিরুদ্ধে আমার বাবার হত্যার মামলা আর আমাকে হত্যা চেষ্টার মামলা করতে চাই। অর্ণব যেন এটাই চাইছিল। সে ভেবেছিল নূরকে সে নিজেই বলবে, আর নূর রাজি না হলে নিজেই মামলার বাদীপক্ষ হয়ে মামলা দায়ের করবে। বেশ, তাই হবে। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। বলেই নূরের হাত থেকে শরবতের খালি গ্লাসটা নিয়ে ঘর থেকে বের হলো অর্ণব। একটু পরে প্লেট ভরে খাবার নিয়ে এলো। নূরকে খাবার নিজ হাত দিয়ে খাইয়ে ওষুধ খাইয়ে ফ্রেশ হতে চলে গেল। নূর শারীরিক এবং মানসিকভাবে ভীষণ ক্লান্ত। গলা কাছে ক্ষতটা ব্যথাও করছে।
ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় গায়ে দিতে ঘুম ভর করলো তার চোখে। মুমতাহিনের ঘরে বসে আছে অর্ণব। একটু আগে সব ঘটনা অর্ণব তাকে খুলে বলেছে। নূর প্রেগনেন্ট জেনে তিনি অনেক খুশি। তবে অর্ণব নূরকে কষ্ট দিয়েছে শুনে রেগে অর্ণবের গালে একটা ঠাস করে চড় মেরেছেন। রাহেলা আর সাবিলার কীর্তিকলাপে জানার পর ঘৃণায় মুখটা তেতে হয়ে এসেছে ওনার। আমি বৌমার কাছে যাচ্ছি বলেই নূরের ঘরে গেলেন মুমতাহিনা। নূর তখন গভীর ঘুমে আচ্ছন্ন। মুমতাহিনা গিয়ে নূরের পাশে বসে পরম স্নেহে নূরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এমন স্নেহের স্পর্শে নূরের ঘুমটা কিছুটা আলগা হয়ে আসে। পিট পিট করে চোখ খুলে তাকায় নূর। শরীরটা কেমন লাগছে বৌমা? নূর শোয়া থেকে উঠে বসে, তারপর বলে, এখন একটু ভালো লাগছে মা। প্রেগনেন্সির এই কয়টা দিন সাবধানে থাকবে। গাধা অর্ণবটা এই অবস্থায় তোমার খেয়াল রাখতে পারল না। কী সব বাজে কাণ্ড কারখানা ঘটিয়েছে। নূর হালকা হেসে মুমতাহিনার কথায় বলে ওঠে, মা ভাগ্যে হয়তো আমাদের এটাই ছিল। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি বৌমা। এই বিষয়ে আমি আর ঘাটবো না। তবে আমার মা বলে ডাকতে পারো তুমি। এখন থেকে আমি তোমার মা। খারাপ সমস্ত চিন্তা ভাবনা মনে থেকে মুছে ফেলো। সংসার, স্বামী, সন্তান নিয়ে নিজের জীবন নিয়ে সুখী হও মা। অপ্রত্যাশিত ঘটনাগুলো মনে দাগ কেটে গেলেও তাদের পিছনে ফেলে এগিয়ে যাও। আর এগিয়ে যাওয়ার নামই জীবন। নূর মাথা নাড়ায় মুমতাহিনের কথায়। এমন সময় অর্ণবের আগমন ঘটে। মুমতাহিনা নূরের কপালে চুমু খেয়ে ঘর থেকে বের হয়ে যান। অর্ণব দরজা লক করে নূরের কাছে এসে বসে। ঘুম হয়েছে? হুম। আপনি কোথায় ছিলেন? মায়ের কাছে। ফাইম কোথায় অর্ণব? আমাদের বাসায় আছে। 5টা সময় স্কুল ছুটি হলে তাসিন দিয়ে গেছে এখানে। ও কি সব জানে? যেটুকু জানানোর মতো আমি জানিয়েছি, বাকিটা ও না জানলেও চলবে। ও বলেছে ও আর কখনো নিজের মায়ের মুখ দর্শন করতে চায় না। নূর আর কোনো কথা বলল না। সে জড়িয়ে ধরল অর্ণবকে। নিজের মাথাটা অর্ণবের বুকের মাঝে রেখে আঁকড়ে ধরল অর্ণবের বাহু। অর্ণব মুচকে এসে জড়িয়ে নেয় নূরকে। সময় বহমান, নিজের মতো করে সে বয়ে চলে। কারো ভালো খারাপের ধারে ধারে না সে। ওই ঘটনা 3 মাস পেরিয়ে গেছে। নূর নিজেকে সামলে নিয়েছে। অনেকটাই স্বাভাবিক এখন সে। নূরজানের সংসার এখন ভালোই চলছে। ফাহিম নূরদের সাথেই থাকে। স্কুলে পড়ে, অভ্রের সাথে ভালো সময় কাটায় তার। মাঝে মাঝে অর্ণবের সাথে বসে ফুটবল খেলা দেখে। শালা দুলোভাই মিলে বেশ আনন্দের সাথেই থাকে। নূর এখন 4 মাস চলছে। টুইন প্রেগনেন্সি হওয়ায় বেশ ভালোই উঁচু হয়ে উঠেছে তার পেট। প্রেগনেন্সি তো খাবার অনীহা বা অতিরিক্ত বমি হওয়া এগুলো না থাকলেও নূরের মুড সুইং হয় প্রচণ্ড। মাঝে মাঝে অর্ণবের সাথে ছোটোখাটো জিনিস নিয়ে তুমুল ঝগড়া করে সে। আবার নিজে কেঁদে কুটে দুনিয়া মাথায় তোলে। অর্ণব অবশ্য তার এসব জিনিসে বিরক্ত হয় না, কারণ সে জানে এমন সময় নূরের মুড সুইং সম্পর্কে। রাহেলার বিরুদ্ধে মামলা করেছে নূর, তার বিচার কার্য প্রতিক্রিয়া। তবে রাহেলা আর আগের মতো নেই, মানসিক ভারসাম্যহীন। নিজের পরিকল্পনায় সফল হতে না পারায় হতাশায় পুলিশের কাছে ধরা পড়ে যাওয়ার সব মিলিয়ে মানসিক ভারসাম্য খুইয়ে বসে আছে রাহেলা। সাবিলা নিচে কাজের জন্য অনুতপ্ত। বেশ কয়েকবার দেখা করতে এসেছিল নূরের সাথে, তবে নূর রাজি হয়নি। অর্ণব রাজি নয় সাবিলার সাথে নূরকে দেখা করানোর বিষয়। তাই বারবার অপূর্ণতা নিয়ে ফিরে যায় সাবিলা। স্নেহা আর তাসিন এখন জুটিয়ে প্রেম করছে। 2 মাস হলো তাদের প্রেমের। তাসিন প্রায় অফিসের ফাঁকে ফোঁকে স্নেহার সাথে দেখা করতে আসে। স্নেহা আর তাসিনের পরিবার জানে তাদের সম্পর্কে। স্নেহা গ্র্যাজুয়েট কমপ্লিট হলেই বিয়ে হবে দুজনের। সন্ধ্যা প্রায় 7:30। অর্ণব আজ আগে অফিস থেকে ফিরেছে। ঘরে এসে দেখে পুরো ঘর অন্ধকার। নূরের নাম ধরে ডাকলো, সাড়া পায় না অর্ণব। ব্যাগটা টেবিলের উপর রেখে লাইটটা জ্বালাতেই নূর, অভ্র আর মুমতাহিনা একযোগে বলে ওঠে, হ্যাপি বার্থডে। আজ অর্ণবের জন্মদিন। অর্ণবের মনে ছিল সকালে সবাই উইশ করলেও এই সারপ্রাইজের কথা সে জানতো না। মা স্ত্রী সন্তানকে নিয়ে কেক কাটে অর্ণব। নূর বিরিয়ানি রান্না করেছে জেনে খুশি হলেও এমন শরীর নিয়ে রান্নাঘরে গেছে বলে নূরকে বিস্তার জ্ঞানের কথা শোনায় সে। রাতের খাবার শেষে রুমে এসে নূর আর অর্ণব বসল। অভ্রকে ঘুম পাড়িয়ে তাদের কাছে রেখে এসেছে নূর। কভার থেকে একটা প্যাকেট বের করে অর্ণবের হাতে দেয় নূর। আপনার গিফট।
অর্ণব গিফটটা হাতে নিয়ে টেবিলের উপর রেখে নূরের কোমর ধরে টেনে নিজের কাছে আনে। নূরের কোমল ওষ্ঠ নিজের ওষ্ঠে ডোবায় অতি আদরের সাথে। আবেশে চোখ বন্ধ করে নেয় নূর। অর্ণবের শার্টের কলার শক্ত করে টেনে ধরে দু হাতে। একটু পর নূরকে ছেড়ে দেয় অর্ণব। তুমি আমার লাইফের বেস্ট গিফট জাহান। তা তো বুঝলাম, কিন্তু গিফটটা খুলে দেখুন পছন্দ হয় কি না। এখন গিফট খোলার মুড নেই জান, অন্য কিছু খুলি। অর্ণবের এমন লাগামহীন কথায় কান গরম হয়ে ওঠে নূরের। লজ্জায় বেগতিক অবস্থা তার। অর্ণব আর কথা না বাড়িয়ে নূরকে কোলে তুলে খাটের কাছে যায়। সাবধানে শুয়ে দেয় নূরকে। নিচে পরনে শার্টটা খুলে খাটের একপাশে ফেলে রাখে। অর্ণবের এহেন কাণ্ডে লজ্জায় মরিমরি অবস্থা নূরের। দোয়াতে নিজের মুখ ঢেকে নেয় নূর। অর্ণব এসব দেখে ঠোঁট কামড়ে হাসে। নূরের দেখে কিছুটা ঝুঁকে নূরের কাছে কানের কাছে বলে ওঠে, প্রথম দেখছো বউ, এত লজ্জা পাচ্ছ কেন? লজ্জা পেলে কিন্তু ডোজ বেড়ে যাবে, চোখ খোলো। নূর তাও হাস সরায় না। তুমি তার মানে চাও ডোজ যেন বাড়িয়ে দিই? আচ্ছা, বউয়ের আবদার মানতেই হবে। নূর এবার হাস সরিয়ে অর্ণবের দিকে দৃষ্টিপাত করে। আপনি ভীষণ অসভ্য। সভ্য হতে বলছো? না, সভ্য দিয়ে কাজ নেই, আমার অসভ্য জামাই ভালো। নূরের কথা অর্ণব হেসে ওঠে, তারপর দখল করে নেয় তার কোমল ওষ্ঠবোট। নূরও তাল মেলায় অর্ণবের সাথে। অর্ণবের অবাধ্য হাতের বিচরণ আর পুরুষালী ওষ্ঠের ছোঁয়ায় অস্থির করে তোলে নূরের তনুমন। গভীর মিলনের মুহূর্তে এক হাতে খামচে ধরে অর্ণবের মাথার পিছনের চুল, অন্য হাতে নখ দাবিয়ে দেয় অর্ণবের উন্মুক্ত পিঠে। অর্ণব মুচকি এসে আরো গভীরভাবে কাছে টেনে নেয় নূরকে। রাতের শেষ ভাগে অর্ণবের থেকে ছাড়া পায় নূর। অর্ণবের প্রস্ত বুকে মাথা রেখে লজ্জায় চোখ বন্ধ করে শুয়ে থাকে নূর। অর্ণব নূরের অনাবৃত শরীরটা চাদরে ঢেকে দিয়ে নূরের মাথায় বিলি কেটে দেয়। জাহান, বেশি খারাপ লাগছে? অর্ণবের বুকের পাশে মিশে থেকে নাবোধক মাথা নাড়ায় নূর। অর্ণব আরেকটু আগলে নেয় নূরকে, তারপর দুজনে ঘুমের দেশে পাড়ি দেয়। 5 মাস পর আদালত চত্বরে দাঁড়িয়ে আছে অর্ণব, নূর, তাহসিন, স্নেহা, মারজানা, খালিদ। মুমতাহিনা চৌধুরী আসতে চাইলেও তার শরীরে অসুস্থতা থাকার কারণে অর্ণব বারণ করেছে। অব্রকে ফাহিম আর মুমতাহিনের কাছে রেখে এসেছে তারা। ফাহিমকে আসতে বললেও সে আসেনি। মায়ের উপর তীব্র ঘৃণা জন্মেছে তার মনে। রাহেলা মামলা আজ শুনানি হয়েছে। দেশের আইন মোতাবেক হত্যা এবং হত্যাচার চেষ্টায় অপরাধবোধের ফাঁসি সাজা হয়েছে রাহেলার। তবে রাহেলা মানসিক ভারসাম্যহীন হওয়ার তাকে এখন মানসিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। সুস্থ হলে ফাঁসির রায় ধার্য করা হবে। অর্ণবের হাতটা ধরে গাড়ি দিকে এগিয়ে যাচ্ছে নূর। 9 মাসের ভারী পেটটা নিয়ে নড়াচড়ায় বেশ ভোগান্তি পোহাতে হয় নূরকে। তবু বাবার খুনি সাজা রায় হবে শুনে নিজের অসুস্থতা নিয়েও হাজির হয়েছে আদালতে। গাড়ির কাছে আসতেই মাথায় চক্কর দিয়ে ওঠে নূরের। অর্ণব ধরে নূরকে সামলানোর চেষ্টা করলো। নূরজান, খারাপ লাগছে? কি হয়েছে বলো? অর্ণবের কথা উত্তর দেয় না নূর। অর্ণব নূরের মুখটা উঁচিয়ে দেখে সে জ্ঞান হারিয়ে ফেলেছে। তাহসিনকে ডেকে গাড়ি ড্রাইভ করতে বলে। নূরকে নিয়ে গাড়ির ব্যাক সিটে বসে পড়ে। গাড়িতে বসলে নূরের কাপড় ভিজে অনুভব হয় অর্ণবের। আসল ঘটনা বুঝতে আর বাকি থাকে না তার। কিছুক্ষণ বাদে হসপিটালে পৌঁছে যায় তারা। তাহসিন আগেভাগে বের হয়ে স্ট্রেচার নিয়ে আসে। নূরকে স্ট্রেচারে শুইয়ে হাসপাতালের ভিতরে নিয়ে যায় অর্ণব আর তাহসিন। গাইনি বিভাগে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা করে বলে অতিরিক্ত গরমে সেন্সলেস হয়ে পড়েছে। এটা চিন্তার বিষয় না হলেও নূরের ওয়াটার ব্রেক করেছে। ইমিডিয়েট ডেলিভারি না করলে বাচ্চাদের ক্ষতি হতে পারে। এমন কথা শুনে অর্ণব বলে, ওই ডেলিভারির ডেট আরও 10 দিন পর ছিল ডক্টর। দেখুন, এসব বিষয় আনএক্সপেক্টেড। কখনো বাচ্চা পজিশন ঘুরে যায় বা ওয়াটার ব্রেক করে, তাই কেউ বলতে পারে না কখন কি হয়। পেশেন্ট যদি নর্মাল ডেলিভারির অবস্থায় থাকে তাহলে আমরা তাকে পেইন ওঠার ইঞ্জেকশন দেব, নাহলে সিজার ডেলিভারি করতে হবে। আপনি কথা বলুন আপনার ওয়াইফের সাথে, তবে সময় খুব কম। ইতিমধ্যেই নূরের জ্ঞান ফিরেছে। আশপাশে পর্যবেক্ষণে সে বুঝতে পারল সে হাসপাতালে আছে। একটু পরে অর্ণব প্রবেশ করে নূরের কেবিনে। অর্ণব, বাচ্চারা ঠিক আছে? ওয়াটার ব্রেক করেছে নূর, ইমিডিয়েট ডেলিভারি করতে হবে। তোমার তো পেন উঠেনি, ইঞ্জেকশন দিয়ে পেন উঠাতে হবে নর্মাল ডেলিভারি চাইলে, আর না হলে সিজার করাতে হবে। অর্ণবের কথা শুনে নূর কিছু একটা ভাবলো, তারপর বলল,
আমি নর্মাল ডেলিভারি করতে রাজি। কী করা লাগবে? আপনি সবাইকে করতে বলেন। অনেক কষ্ট হবে নূর। তুমি এত ধকল নিতে পারবে? পারবো আমি। অর্ণবের হাত ধরে বলে ওঠে নূর। অর্ণব আর কথা বাড়ায় না। ইনজেকশন দেওয়ার আগে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয় নূরকে। অর্ণব পুরোটা সময় নূরের পাশেই ছিল। সাহস জুগিয়েছে নূরকে। ইনজেকশন পুশ করার কিছু সময়ের মধ্যে নূরে পেইন উঠতে শুরু করে। অসহনীয় ব্যথায় কাতরাতে থাকে মেয়েটা। স্ট্রেচারে করে ওটিতে নেওয়া হয় নূরকে। ওটির বাইরে দাঁড়িয়ে আছে নূরের বাড়ির সবাই। মুমতাহিনের ছেলে বউয়ের অসুস্থতার খবর শুনে ছোট্ট অভ্রকে নিয়ে তাড়াতাড়ি করে হাসপাতালে এসেছেন। ওটিতে যাওয়ার আগের মুহূর্তে নূরের ব্যথায় নীল হয়ে যাওয়া মুখটা ভেসে উঠছে অর্ণবের সামনে। অর্ণব অস্থির চিত্তে পায়চারি করছে। তাহসিন বারবার করে নূরে সুস্থ হয়ে যাবে বলছে, কিন্তু অর্ণব নিজেকে শান্ত রাখতে পারছে না। মনে মধ্যে ঝড় চলছে তার। নূরকে হারানোর সংখ্যা মনে মধ্যে উথাল পাতাল করে ফেলছে। প্রায় আধা ঘন্টার পর ওটি থেকে একজন ডাক্তার বের হলেন। তার হাতে একটা বাচ্চা, তার পেছনে নার্সের হাতে আর একটা বাচ্চা। আপনার স্ত্রী দুজন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কথাটা বলেই ডক্টর নবজাতক শিশুটিকে অর্ণবের কোলে দিতে চাইল। অর্ণব ভয়ে মুমতাহিনীকে কোলে নিতে বলল। তার ভাষ্যমতে এত ছোট নরম তুলতুলে শরীরটা তার হাতের ফাঁক দিয়ে পড়ে যেতে পারে। মুমতাহিনা আর মারজানা এগিয়ে আসলো। দুজন দুটি সদ্য পৃথিবীতে আসা বাচ্চাকে কোলে নিল। অর্ণব চেয়ে দেখল তার ঔরজাত সন্তানদের। অর্ণব আর নূর দুজনের মতোই বাচ্চাদের গায়ের রং দুধে আলতা। নাক কার মতো, চোখ কার মতো, এসব নিয়ে চলতে থাকলো বিস্তারিত আলোচনা। কিন্তু অর্ণবের এসবে ধ্যান নেই। সে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল, আমার ওয়াইফ কেমন আছে ডক্টর? ভালো আছে। কিছুক্ষণ অবজেকশনে রাখার পরে আমরা ওনাকে বেডে শিফট করব। তখন দেখতে পারবেন আপনি। বাট আই মাস্ট সে, আপনার ওয়াইফ অনেক স্ট্রং মেন্টালিটির ওম্যান। পুরোটা সময় একটুও ভরকে যায়নি। সাচ এ স্ট্রং লেডি শি ইজ। বলেই ডক্টর আর নার্স চলে গেল। ঘন্টা দেড়েক পর নূরকে বেডে শিফট করা হলো। একে একে সবাই দেখে আসলো নূরকে। নূরের শরীর এখনো অনেক দুর্বল। সে ক্লান্ত শরীরটা বেডে শুয়ে আছে। মুমতাহিন আর মারজানা এসে মেয়েদের দেখিয়ে গেছেন নূরকে। সবার শেষে নূরের কেবিনে প্রবেশ করলো অর্ণব। আপনাকে দেখে মনে হচ্ছে ডেলিভারি আমার না আপনার হয়েছে। একই অবস্থা করেছেন চেহারার। অর্ণবের ভঙ্গুর চেহারা দেখে বলে ওঠে নূর। অর্ণব এগিয়ে আসে নূরের কাছে। হাত বোলায় নূরের কোমল অচল মলিন মুখশ্রীতে। টেনশনে ছিলাম নূরজান। তোমার ওভাবে ব্যথায় চেঁচানো দেখে আমার প্রাণ বেরিয়ে আসার উপক্রম। কেমন যা লাগছিল বলে বোঝাতে পারবো না। আমি একদম ঠিক আছি। ফুপ্পি বলল আপনি নাকি মেয়েদেরকে কোলে নিতে ভয় পাচ্ছিলেন। এত ছোট্ট আর এত নরম শরীর যদি ব্যথা পায়। নূর ফিক করে হেসে দেয় অর্ণবের কথায়। অব্রর বোনদের পছন্দ হয়েছে? সে কই? পছন্দ হয়েছে না মানে? সে বোনদের পাশ থেকে সরছিল না, ঘুমিয়ে পড়েছে। ফাইমের সাথে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমরা কালকে চলে যাব। কালে তোমাকে ছাড়বে বলেছে। আগে যাওয়া যাবে না? এখানে থাকতে ইচ্ছে করছে না। আজকে রাতটাই নূরজান, কাল তোমাকে বাড়ি নিয়ে যাব। নূরের কথা বাড়ল না। অর্ণব খাবার খাইয়ে শুয়ে দিল নূরকে। মেয়েদের কাছে গিয়ে প্রাণ ভরে দেখতে থাকলো ছোট্ট দুটো প্রাণকে। একদম নূরের মতোই চোখ দুটো হয়েছে তাদের। একজন তো নাকও নূরের মতো, যদিও মেয়ে দুটোর বাকি সবই তাদের বাবার মতো হয়েছে। আজ নূর তাদের মেয়েদের জন্ম দেওয়ার খবরে হসপিটালে এসেছিল নূরের মা সাবিলা। দেখতে চেয়েছিল নাতনিদের, কিন্তু অর্ণব জানায় সে দেখা করতে দেবে না। কারণ নূর তাকে আগেই বলে দিয়েছিল সাবিলার ছোঁয়া যেন তার সন্তানদের উপর না পড়ে। অর্ণব নূরকে জানায়নি সাবিলা হাসপাতালে আসার কথা। সে চায় না নূর হাইপার হোক, নিজের বিষাক্ত অতীতের কথা ভেবে কষ্ট পাক। ভীষণ ভালোবাসি তোমায় নূরজান। সুস্থ হয়ে বাড়ি ফিরে চলো। তোমার সংসার, নূরজাহানের সংসার, তার মালিকের অপেক্ষায় আছে। ঘুমন্ত নূরে হাঁটা ধরে বলে ওঠে অর্ণব। ঘড়ি কাটে রাত 11টা। আশেপাশে প্রায় সবার ঘরে আলো নিভে গেছে। ব্যস্ত নাগরিক যানবাহনের একটু হলেও নীরবতা দৃশ্যমান। নূর আর অর্ণবের মেয়েদের বয়স আজ 7 দিন। আকিকা করে আজ তাদের নাম রাখা হয়েছে নুরানী চৌধুরী আর অরুণী চৌধুরী। মেয়েদের খাইয়ে সবে ঘুম পাড়িয়েছে নূর। অপর বিছানায় ঘুমাচ্ছে। মেয়েরা দোলনায়।
অভ্র গায়ে চাদরটা টেনে দিয়ে কপালে চুমু খেয়ে বেলকনিতে গেল নূর। অরিনি আর অভ্রকে ঘুম পাড়িয়ে বেলকনিতে এসে দাঁড়িয়েছিল অভ্র। আকাশে আজ চিকন কাচের ন্যায় চাঁদ উঠেছে। আমাবস্যার পরে প্রথম চাঁদ সম্ভবত। আকাশ ভরা তারা ও দৃশ্যমান। অর্ণব নিজের ঘরে খোলা বারান্দায় দাঁড়িয়ে রাতের অপূর্ব দৃশ্য দেখছিল। হঠাৎ নিজের প্রস্ত বুকটা দুটো কোমল হাতের অস্তিত্ব পেয়ে ধ্যান ভাঙল অর্ণবের। হাত দুটোর মালিককে চিনতে বিন্দুমাত্র অসুবিধা হলো না তার। নূরের হাত দুটো নিজের হাতে আঁকড়ে ধরে অর্ণব বলে ওঠে, নুরানি ঘুমিয়েছে? হ্যাঁ, অবশেষে ঘুমিয়েছে আপনার কন্যা। অর্ণব নূরের হাত দুটো টেনে সামনে আনে। নূর অর্ণবের কাছে এসে ঘনিষ্ঠ বাড়ায়। অর্ণব কাছে টেনে নিল নূরকে। অর্ণব হঠাৎ করে নূরে চুলের বাঁধনগুলো উন্মুক্ত করে দেয়। মৃদুমন্দ বাতাসে উড়তে লাগলো নূরের কেশরাশি। অর্ণব দু হাতে আঁচলে নূরের মুখটা নিয়ে আলতো করে নূরের ঠোঁটে চুমু খেলো। নূর খিলখিল করে হেসে উঠল অর্ণবের কাজে। অর্ণব নূরকে ঝট করে কোলে তুলে নিল। ব্যালকনিতে রাখা কাউচে বসে পড়ল। নূর অর্ণবের গলা জড়িয়ে ধরে আছে। অর্ণব নূরের গলায় মুখ গুজে দিয়ে নূরের চুলের ঘ্রাণ নিতে থাকলো আর ছোট ছোট চুমোয় ভরিয়ে দিতে থাকলো নূরের গলা। এক পর্যায়ে অর্ণব থেমে যায়। নূরের গলায় মুখ গুজে বলে ওঠে, ধন্যবাদ জাহান, এত সুন্দর একটা পরিবার আমায় উপহার দেওয়ার জন্য, আমার জীবনে পরিপূর্ণতা আনার জন্য, সর্বোপরি আমার জীবনে আসার জন্য ধন্যবাদ জাহান। অর্ণবের জাহান নামে ডাকার কারণ নূরের কাছে স্পষ্ট। অর্ণব শুধু ওদের ঘনিষ্ঠ মুহূর্তে নূরকে জাহান নামে ডাকে। আপনাকেও ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সংসার উপহার দেওয়ার জন্য, এই সংসারটাকে নূরজাহানের সংসার করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জনাব। অর্ণব মুখ তুলে তাকায় নূরের দিকে। আজ ছাড় পেয়ে গেছো জাহান, সুস্থ হয়ে গেলে রোজ তোমার শাস্তি পেতে হবে। নূর অর্ণবের গালে টুপ করে একটা চুমো খায়, তারপর বলে ওঠে, রাজি আছি জনাব, আপনাকে সবসময় আমি আমার নিজের সবকিছুর ঊর্ধ্বে রাখবো। আপকে লিয়ে জানবি হাজির। অর্ণব আরো গভীরভাবে আলিঙ্গন করে নূরকে। নূর অর্ণবের দিকে তাকিয়ে এগিয়ে ওঠে। জীবনে পথে পথে চলি, যত আশা গিয়েছিল ফুরিয়ে, জীবনে পথে পথে চলি। আচ্ছা বোনেরা, গল্পের ভিতরে একটু একটু ভুল থাকতে পারে। ভুল বলতে হচ্ছে কি, মানে দু এক জায়গায় হচ্ছে কথাটা বেজে পড়ছে বা একটু মিস্টেক হয়ে গেছে। যাই হোক, তোমরা একটু করে নিও, কি বলে, ম্যানেজ করে নিও। আর ভাই আমি ঘুমাই ভয়েস দিছি লিটারালি। আর যিনি লিখছেন, আল্লাহর রহমতে আপল লেখার ভিতরে বানানে অনেক ভুল, দেন হচ্ছে এক এক জায়গায় সেন্টেন্স এক এক জায়গায়, মানে কি বলবো, রিড করতে গেলে যে এত প্রবলেম ফেস করতে হয়েছে ভাই বলার মতো না। আর এখানে হচ্ছে কয়টা 11টার মতো পার্ট আমি হচ্ছে 3টা ভিডিওর ভিতরে এন্ড করার চেষ্টা করেছি। যাই হোক, কেউ বাজে মন্তব্য করো না। আই নো ভিডিওটা তেমন একটা ভালো হয়নি, ভয়েসগুলো দেওয়া। যাই হোক, ম্যানেজ করে নিও। ধন্যবাদ, ভালো লাগলে একটা লাইক দিও।